ওয়ালাইকুম আসসালাম সকলকে। আমরা আজকে যে অধ্যায়টা পড়বো তার নাম হচ্ছে মানবদেহের প্রতিরক্ষা, আমাদের বডি ইমিউনিটি, মানবদেহের প্রতিরক্ষা বা ইমিউনিটি। এই অধ্যায়টা অনেক ইন্টারেস্টিং এবং মজার একটা অধ্যায়। ইন্টারে কেন জানি এই অধ্যায়টা মানুষ তত ভালোভাবে পড়ে না। মানে আমাদের ইন্টারের পড়ালেখা এক্সট্রা 8 অধ্যায়, 8 অধ্যায়ের পর 11 অধ্যায়, মাঝে 9 আর 10 কেন জানি মানুষ পড়ে না ঠিকঠাক মতো। মানবদেহের প্রতিরক্ষা ইমিউনিটি, দ্যাট মিন্স আমাদের বডিতে কোনো জীবাণু প্রবেশ করলে সেটার বিরুদ্ধে আমরা কিভাবে কাজ করি, সেটাকে আমরা কিভাবে মাইক দিই, সেটাকে বলা হয় মানবদেহের প্রতিরক্ষা বা ইমিউনিটি। আমাদের মানবদেহের 3টে স্তরের প্রতিরক্ষা রয়েছে। মানবদেহের প্রতিরক্ষা কয় স্তরের? 3 স্তরের প্রতিরক্ষা রয়েছে, 3 স্তরের। মাঝে মাঝে শুনবা বাংলাদেশে হরতাল অবরোধ যখন হয় তখন বলে যে বাংলাদেশে হরতালের সহিংসতা ঠেকাতে 2 স্তরের বা 3 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। তো 3টে স্তর থাকে আমাদের প্রতিরক্ষার মধ্যে। প্রথম স্তরের প্রতিরক্ষা, দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা, তৃতীয় স্তরের প্রতিরক্ষা রয়েছে। প্রথম স্তরের প্রতিরক্ষা, দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা আর তৃতীয় স্তরের প্রতিরক্ষা, এই 3 স্তরের প্রতিরক্ষা আমাদের মানবদেহের মধ্যে রয়েছে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্তরের প্রতিরক্ষা রয়েছে। এই যে প্রথম এবং দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা, এদের এই দুইজন হচ্ছে নন স্পেসিফিক। নন স্পেসিফিক এটা হচ্ছে কাউকেই ঢুকতে দিবে না বাইরে থেকে, আমাদের বডিতে কাউকেই বাইরে থেকে ঢুকতে দিবে না। যেই আমার বডিতে বাইরে থেকে ঢুকতে যাবে তাকেই সে বাধা দিবে। আর তৃতীয় স্তরের প্রতিরক্ষা হচ্ছে স্পেসিফিক, সে হচ্ছে একদম আমাদের বডির ভেতরে কাজ করে। সে হচ্ছে কোনটা আমার বডির টিস্যু আর কোনটা আমার বডির টিস্যু না সেটা সে বুঝতে পারে। কোনটা আমাদের বডির টিস্যু আর কোনটা আমাদের বডির টিস্যু না সেটা সে বুঝতে পারে। বুঝতে পেরে যে আমাদের বডির টিস্যু তাকে সে কিছু করে না, বা যে আমার বডির জিনিস তাকে সে কিছু করে না। কিন্তু যে আমার বডির জিনিস না, যে আমার কিছু না, তাকে ধরে সে মাইর দেয়। তো এটা হচ্ছে তৃতীয় স্তরের প্রতিরক্ষার একটা ব্যাপার। তো তৃতীয় স্তরের প্রতিরক্ষাটা হচ্ছে স্পেসিফিক বা সুনির্দিষ্ট, সেটা শুধুমাত্র আমাদের দেহের জিনিস কোনটা এবং কোনটা আমাদের দেহের জিনিস নয় এটা সে খুব ভালোভাবে বুঝতে পারে। কোনটা আমাদের দেহের জিনিস আর কোনটা আমাদের দেহের জিনিস নয় এটা তারা খুব ভালোভাবে বুঝতে পারে। তো এই জন্য এরা হচ্ছে বলি আমরা স্পেসিফিক, সে আমাদের বডির জিনিস আর কোনটা বডির জিনিস সেটা বুঝতে পেরে সে অনুযায়ী সে রিয়াকশন দেখায়। আর প্রথম এবং দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা যারা আছে তারা আমাদের হচ্ছে যে একদম সিম্পল গড়পড়তা রিয়াকশন দেখায়, যে আমাদের বডির জিনিস যারা তারাই যেন হচ্ছে মানে কাউকেই সে হচ্ছে যে ঢুকতে দিবে না, নন স্পেসিফিক, সে কাউকে চেনে না। এবার আসলে আমরা প্রত্যেকটা প্রতিরক্ষা স্তর নিয়ে পড়ালেখা করবো। প্রথমে আসা যাক প্রথম স্তরের প্রতিরক্ষা নিয়ে আমরা আলোচনা করি। প্রথম স্তরের প্রতিরক্ষা, প্রথম স্তরের প্রতিরক্ষা, প্রথম স্তরের প্রতিরক্ষা। প্রথম স্তরের প্রতিরক্ষা হচ্ছে আমাদের বডির একদম বাইরের জিনিসগুলো, আমাদের বডিতে একদম বাইরের যে জিনিসগুলো আছে, জিনিসগুলো আমাদের বডির একদম বাইরে থেকে জীবাণু প্রবেশে বাধা দেয়, তাদেরকে আমরা বলি হচ্ছে প্রথম স্তরের প্রতিরক্ষা। তো প্রথম স্তরের প্রতিরক্ষা আসলে আমাদের একটা কেমিক্যাল এন্ড ফিজিক্যাল সারফেস ব্যারিয়ার হিসেবে কাজ করে। দেখা যায় আমাদের কি করে, ফিজিক্যাল এন্ড কেমিক্যাল সারফেস ব্যারিয়ার হিসেবে সে হচ্ছে
কাজ করে। তো হচ্ছে প্রথম স্তরের প্রতিরক্ষাটা আমাদের বডির জন্য একটা ফিজিক্যাল, একদম বাইরে থেকে একটা ফিজিক্যাল এন্ড কেমিক্যাল ব্যারিয়ার। এটা হচ্ছে একটা ফিজিক্যাল এন্ড কেমিক্যাল ব্যারিয়ার। এটা আমাদের বডির জন্য একটা ফিজিক্যাল এবং কেমিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করে। যেমন হচ্ছে আমাদের দেহের সবচেয়ে বাইরের যে অঙ্গটা রয়েছে এবং আমাদের দেহের সবচেয়ে বড় অঙ্গ, তার নাম হচ্ছে ত্বক বা স্কিন। ত্বক বা স্কিন হচ্ছে যে আমাদের বডির ত্বক বা স্কিন, ত্বক বা স্কিন, বা এটার আরেকটা নাম হচ্ছে ইন্টেগুমেন্ট। এটার আরেকটা নাম হচ্ছে ইন্টেগুমেন্ট, 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 ইন্টেগুমেন্ট। তাহলে খেয়াল করো যে আমাদের হচ্ছে কি, যে এই ত্বক, স্কিন বা ইন্টেগুমেন্ট, এই যে আমাদের ত্বক, স্কিন বা ইন্টেগুমেন্ট যে রয়েছে, এই ত্বক, স্কিন বা ইন্টেগুমেন্ট যেটা রয়েছে, এটা হচ্ছে আমাদের দেহের সবচেয়ে বাইরের যে প্রতিরক্ষা স্তর, বা একে বলা যায়, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা মনে রাখতে হবে, এটা মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ। আমাদের মানব দেহের যে অঙ্গগুলো রয়েছে তার মধ্যে স্কিন একবারই হচ্ছে যে একটা অঙ্গ, একদম আমাদের পা থেকে মাথা পর্যন্ত, এটা একটা ইউনিক অঙ্গ, এবং হচ্ছে যে এটার মানে হচ্ছে কন্টিনিউয়াস একটা অঙ্গ, এবং হচ্ছে যে এটা কিন্তু হচ্ছে যে আমাদের বডিকে বাইরে থেকে প্রতিরক্ষা দিচ্ছে, একদম সবচেয়ে বাইরের আবরণ এটা। এবং হচ্ছে যে এটা চারটা ভাবে কার্যকর প্রতিবন্ধকতার কাজ করে। এটা হচ্ছে চারটা ভাবে হচ্ছে সে কার্যকর চারটা ভাবে কার্যকর প্রতিরোধের কাজ করে, চারটা ভাবে সে কার্যকর প্রতিরোধের কাজ করে। তো তার ফাংশনিং যে সে বাহ্যিক একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে, তো চার ভাবে সে হচ্ছে কার্যকর প্রতিরোধের কাজ করে থাকে। এক নম্বর হচ্ছে তারা হচ্ছে যে গাঠনিক ভাবে কেরাটিনময়, কেরাটিন মানে হচ্ছে ডেড সেল, এরা হচ্ছে গাঠনিক ভাবে কেরাটিনময়, এরা গাঠনিক ভাবে উপরে এদের মধ্যে ডেড সেল থাকে। গাঠনিক ভাবে এরা কেমন, গাঠনিক ভাবে হচ্ছে এরা কেরাটিনময়, গাঠনিক ভাবে হচ্ছে এরা কেরাটিনময়, গাঠনিক ভাবে এরা কেমন হয়, গাঠনিক ভাবে হয় এরা কেরাটিনময় হয়। তারপর হচ্ছে এরা বায়ুরোধী হয়, জলাভেদ্য হয়, এরা হচ্ছে বায়ুরোধী, বায়ু এখানে আমাদের প্রবেশ করতে পারে না, বায়ু রোধী হয়। এবং তারা একই সাথে ওয়াটার প্রুফও হয়, ওয়াটার প্রুফ, ওয়াটার প্রুফও হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এরা গাঠনিক ভাবে কেরাটিনময় হয়, এখানে ডেড টিস্যু থাকে উপরে, বায়ুরোধী হয়, ওয়াটার প্রুফ হয়। তারপর হচ্ছে এরা সবসময় প্রতিস্থাপিত হয়, রিজেনারেট হয়। এই স্কিন আমাদের কখনো, এই যে উপরে ডেড সেলের যে লেয়ার, এই ডেড সেলের লেয়ারটা বা কেরাটিন লেয়ারটা আমাদের লাইফ লং থাকে না, এই কেরাটিন লেয়ারটা আমাদের প্রতিনিয়ত ওয়াশড আউট হয়। সায়েন্টিফিক রিসার্চে বলা হয় আমাদের বাসা বাড়িতে অনেক ধুলাবালি হয়। তোমরা দেখবা তুমি যত উপরের তলায় থাকো তোমার বাসা বাড়িতে ধুলাবালি আছে। এমনকি তুমি যদি তোমার দরজা জানলা সারাদিন বন্ধ রাখো শীতকালে, তাও দেখা যায় যে ধুলাবালি আছে। সো এর কারণ বিজ্ঞানীরা বলে আসলে আমাদের বাসার যে ধুলাবালি, সেই ধুলাবালির মেইন রিজন বা মেইন কারণ হচ্ছে যে আমাদের ধুলাবালির যে মেইন রিজন বা মেইন কারণটা কি, বলে যে ধুলাবালির মেইন রিজন বা মেইন কারণ হচ্ছে যে আমাদের এই যে স্কিনের ডেড সেলের যে লেয়ার গুলা আছে, আমাদের স্কিনের ডেড সেলের লেয়ার গুলা আমাদের ধুলাবালির মেইন কারণ। আমাদের ধুলাবালি যে আছে, ধুলাবালির মেইন কারণ কি, এই যে আমাদের বডিতে ডেড সেলের যে লেয়ার রয়েছে, এই ডেড সেলের লেয়ার গুলা যে ক্রমাগত ওয়াশড আউট হচ্ছে প্রতিনিয়ত, সেগুলা আমাদের বাসা বাড়ির ধুলাবালির প্রধান কারণ, বা ধুলাবালির মধ্যে একটা মেজর পোর্শন সেগুলা থাকে। সেটা কি হয়, আমাদের সবসময় প্রতিস্থাপিত হবে, সবসময় এরা হচ্ছে রিজেনারেট হয়, সবসময় এরা হচ্ছে প্রতিস্থাপিত হয়। তারপর হচ্ছে যে নেক্সট কথা, যে প্রতিস্থাপিত হয়, তো সবসময় প্রতিস্থাপিত হয় বলে এই জিনিসগুলো সবসময় তাজা থাকে, সবসময় অ্যাক্টিভ থাকে এরা। তারপর হচ্ছে এদের যে পিএইচ রয়েছে, আমাদের ত্বকের পিএইচটা হচ্ছে অ্যাসিডিক পিএইচ। আর আমাদের ত্বকের পিএইচটা কেমন, ত্বকের পিএইচটা অ্যাসিডিক পিএইচ, যেই পিএইচ এ ব্যাকটেরিয়ারা খুব সহজে বাঁচতে পারে না। এবং আমাদের এখানে ঘাম গ্রন্থি এবং শ্বেত গ্রন্থি থেকে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক তৈরি হয়, অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়া ধ্বংস করে এরকম পদার্থ তৈরি হয়। যে ঘাম গ্রন্থি ও শ্বেত গ্রন্থি, আমাদের যে ঘাম গ্রন্থি রয়েছে, ঘাম গ্রন্থি মানে সোয়েট গ্ল্যান্ড, এবং হচ্ছে যে শ্বেত গ্রন্থি, ঘাম গ্রন্থি ও শ্বেত গ্রন্থি, ঘাম গ্রন্থি ও শ্বেত গ্রন্থি, ঘাম গ্রন্থি এবং যে আমাদের রয়েছে শ্বেত গ্রন্থি, ঘাম গ্রন্থি এবং শ্বেত গ্রন্থি থেকে হচ্ছে কি হয়, অ্যান্টিবায়োটিক খরিত হয়। শ্বেত গ্রন্থি থেকে অ্যান্টিবায়োটিক খরিত হয়, অ্যান্টিবায়োটিক খরিত হয়। ঘাম গ্রন্থি এবং শ্বেত গ্রন্থি থেকে কি হয়, ঘাম গ্রন্থি এবং শ্বেত গ্রন্থি থেকে অ্যান্টিবায়োটিক খরিত হয়, যেগুলা কি করে, যেগুলো হচ্ছে যে এই ব্যাকটেরিয়া কিলিং এ হেল্প করে, যেগুলো কি করে, যেগুলো হচ্ছে যে ব্যাকটেরিয়া কিলিং এ হেল্প করে, যেগুলো কি করে, যেগুলো হচ্ছে ব্যাকটেরিয়া কিলিং এ হেল্প করে। তাহলে দেখো, এই যে আমাদের ত্বক, ত্বকের মধ্যে তাহলে আমরা দেখতে পাচ্ছি চারটা ভাবে তারা কার্যকর প্রতিরোধের কাজ করে।
একটা হচ্ছে তারা গাঠনিকভাবে কেরাটিনময়, বায়ুরোধী ওয়াটারপ্রুফ হয়, তারা সবসময় প্রতিস্থাপিত হয়, অ্যাসিডিক পিএইচ থাকে, ঘাম গ্রন্থি ও শ্বেত গ্রন্থি থেকে অ্যান্টিবায়োটিক খরিত হয়। ঘাম গ্রন্থি এবং শ্বেত গ্রন্থি থেকে কি হয়? অ্যান্টিবায়োটিক খরিত হয়। যেমন হচ্ছে ডার্মিসাইডিন নামক পেপটাইড খরিত করে। অ্যান্টিবায়োটিকের মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে ডার্মিসাইডিন নামক পেপটাইড। 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 ডার্মিসাইডিন নামক কি? ডার্মিসাইডিন নামক পেপটাইডটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক। এই ত্বক যে রয়েছে, এই ত্বককে আমরা বলি হচ্ছে আত্মরোগ জীবাণু নাশক অঙ্গ। ত্বক যে রয়েছে, এই ত্বককে আমরা বলি হচ্ছে আত্মরোগ জীবাণুনাশক অঙ্গ। 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 এই যে আমাদের ত্বক বা স্কিন বা ইন্টিগুমেন্ট যে রয়েছে, এটাকে বলি আমরা সেলফ ডিসইনফেক্টিং অর্গান বা আত্মরোগ জীবাণুনাশক অঙ্গ। আমাদের এই যে ত্বক, ত্বকের পিএইচ যে অ্যাসিডিক বলা হয়েছে, নরমালি আমাদের ত্বকের পিএইচ হচ্ছে 3 to 5 থাকে। যদি আমাদের হচ্ছে যে তোমরা কেমিস্ট্রি বই দেখবা যে পিএইচ এর হিসাবটা বা পিএইচ এর ফর্মুলাটা অন্য দেওয়া আছে। তো এখন এই যে আমাদের ত্বক, ত্বকের কথা যদি আমরা বলি, আমাদের ত্বকের মধ্যে ত্বকের যে লেয়ার যদি আমরা বলি, ত্বকের লেয়ার, ত্বকের লেয়ার থাকলে বলতো আমাদের ত্বকের মধ্যে কয়টা লেয়ার আমরা প্রধানত দেখতে পাই? ত্বকের লেয়ার, ত্বকের লেয়ারের মধ্যে হচ্ছে যে সবচেয়ে বাইরের যে লেয়ার সেটাকে কিন্তু আমরা বলি এপিডার্মিস। সবচেয়ে বাইরের যে লেয়ার সেটাকে বলা হয় এপিডার্মিস। তারপর যে লেয়ার তাকে কিন্তু বলা হয় ডার্মিস। এরপর সবার নিচের যে লেয়ার সেটাকে বলা হয় হাইপোডার্মিস। সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় হাইপোডার্মিস। তো ত্বক যে আছে, ত্বকের তিনটা লেয়ার আমরা প্রধানত দেখতে পাই। একটা হচ্ছে এপিডার্মিস, একটা হচ্ছে যে ডার্মিস, একটা হচ্ছে হাইপোডার্মিস। এই যে এপিডার্মিস যে আছে, এই এপিডার্মিস যে রয়েছে আমাদের, এই এপিডার্মিসের সবচেয়ে বাইরের লেয়ার, এপিডার্মিসের মধ্যে অনেকগুলা লেয়ার থাকে। এই এপিডার্মিসের সবচেয়ে বাইরের লেয়ারটার নাম হচ্ছে স্ট্রাটাম কর্নিয়াম। এপিডার্মিসের সবচেয়ে বাইরের লেয়ারের নাম হচ্ছে স্ট্রাটাম কর্নিয়াম। এপিডার্মিস আবার 5টা লেয়ার যুক্ত। এপিডার্মিসের মধ্যে আবার 5টা লেয়ার থাকে। এপিডার্মিসের সবচেয়ে বাইরের লেয়ারের নাম কি? এপিডার্মিসের সবচেয়ে বাইরের লেয়ারের নাম হচ্ছে স্ট্রাটাম কর্নিয়াম। সবচেয়ে বাইরের লেয়ার এর নাম হচ্ছে স্ট্রাটাম কর্নিয়াম। সবচেয়ে বাইরের লেয়ার এর নাম হচ্ছে স্ট্রাটাম কর্নিয়াম। স্ট্রাটাম কর্নিয়াম। স্ট্রাটাম কর্নিয়াম। কর্নিয়াম। স্ট্রাটাম কর্নিয়ামটা হচ্ছে একটা ডেড সেলের লেয়ার। স্ট্রাটাম কর্নিয়ামটা কি? একটা ডেড সেল লেয়ার। ডেড সেল লেয়ার বা এই ডেড সেল লেয়ার গুলাকে বলা হয় হর্নি লেয়ার। তোমরা হর্নি বলতে যেটা বুঝো, উই হর্নি আর এই হর্নি সেম না, ঠিক আছে? এই হর্নি লেয়ার। সো এই যে ডেড সেলের যে লেয়ারটা থাকে, ডেড সেলের লেয়ার বা এটাকে আমরা কি বলি? হর্নি লেয়ার বলা হয়। এই হর্নি লেয়ারটা আসলে কি? স্ট্রাটাম কর্নিয়াম, যেটা আসলে কোন সেলের লেয়ার? যেটা আসলে আমাদের ডেড সেলের লেয়ার। যেটা আসলে কোন সেলের লেয়ার? যেটা হচ্ছে যে ডেড সেলের লেয়ার। যেটা হচ্ছে ডেড সেলের লেয়ার। যেটা হচ্ছে কি? ডেড সেলের লেয়ার। যেটা আসলে কিসের লেয়ার? ডেড সেলের লেয়ার। আর আমাদের স্কিন বা ত্বকের মধ্যে বিভিন্ন অনেক মিথজীবী ব্যাকটেরিয়া রয়েছে। আমাদের স্কিন এবং ত্বকের মধ্যে কি রয়েছে? মিথজীবী ব্যাকটেরিয়া আছে, যেই ব্যাকটেরিয়া গুলো আমাদের প্রচন্ড উপকার করে এবং এই ব্যাকটেরিয়া গুলোকে আমরা বলি উপকারী ব্যাকটেরিয়া, মিথজীবী ব্যাকটেরিয়া বলে। এই মিথজীবী ব্যাকটেরিয়া ছাড়া আসলে আমরা বাঁচতাম না। আমাদের ত্বক বা স্কিনকে তুমি যা দিয়েই ধো, সেটা এখানে ব্যাকটেরিয়া গুলো অলওয়েজ থাকবেই। এই জায়গায় ব্যাকটেরিয়া গুলো কোনোদিনই নিঃশেষ হবে না। এই জায়গায় ব্যাকটেরিয়া অলওয়েজ আছে এবং এই জায়গায় ব্যাকটেরিয়া থাকবে। পৃথিবীতে এমন কোনো জীবাণু নাই, পৃথিবীতে এমন কোনো জীবাণু নাই যেটা হচ্ছে যে আমাদের ত্বক দিয়ে ঢুকবে মানে একদম অক্ষত অবস্থায়। সেটা ক্ষত বিক্ষত হবেই, সেটার ক্ষতি হবেই যখন সেটা আমাদের কি দিয়ে প্রবেশ করবে? যখন সেটা আমাদের ত্বক দিয়ে প্রবেশ করবে। তো ত্বক দিয়ে প্রবেশ করার সময় তার কিছুটা ক্ষতি অবশ্যই হবে। সেটা হচ্ছে আমাদের ত্বক, স্কিন বা ইন্টিগুমেন্ট সিস্টেমের মেইন যে কথাবার্তা গুলা। আমি পেছনের দিকে যে কথাবার্তা গুলো আছে সব একসাথে তোমাদের এখানে দিয়ে দিয়েছি, যেন তোমাদের একসাথে পড়া হয়ে যায়। ঠিক আছে? এতটুকু লেখা হয়েছে? এতটুকু লেখা হয়েছে?
ওকে, আচ্ছা এরপর যেটা আছে সেকেন্ড, মানে প্রথম প্রতিরক্ষা স্তরের একটা অংশ তো আমরা ত্বক পেলাম। তারপর আসা যাক নেক্সট যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে লোম। লোম হচ্ছে মেইনলি আমাদের এই দেহের যে লোম আছে এটার কোনো কাজ নেই, এটা নিষ্ক্রিয় অঙ্গ। লোম যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নাকের লোম। লোম বা যেটাকে আমরা বলেছি হেয়ার, এই লোম গুলা হচ্ছে নাকের লোমটা গুরুত্বপূর্ণ, শরীরে হাত পায়ের লোমের কোনো গুরুত্ব নেই, এগুলা নিষ্ক্রিয় অঙ্গ আমাদের বডি। নাকের লোম হচ্ছে আমাদের কিসে সাহায্য করে? নাকের লোম হচ্ছে ধুলাবালি আটকায়, নাকের লোম কি করে? ধুলাবালি আটকায়, নাকের লোম হচ্ছে ধুলাবালি আটকায়। তারপর হচ্ছে যে সিলিয়া, সিলিয়া হচ্ছে চুলের মতো বিক্ষেপ। সিলিয়া, সিলিয়া হচ্ছে কি? সিলিয়া হচ্ছে যে চুলের মতো বিক্ষেপ, সিলিয়া হচ্ছে কি? চুলের মতো অভিক্ষেপ। এবং সিলিয়ার মধ্যে মেইন একটা কথা হইতে হবে, সিলিয়াকে অবশ্যই সচ্ছলনশীল মানে হচ্ছে সচল হইতে হবে। কেমন হইতে হবে? সচল, মুভমেন্ট করে। এই সিলিয়া হচ্ছে আমাদের বডিতে দুইটা জায়গায় থাকে। একটা জায়গায় হচ্ছে যে রেসপিরেটরি ট্র্যাক্ট, পুরো শ্বাসনালীর মধ্যে থাকে, রেসপিরেটরি নাক থেকে শুরু করে ট্রাকিয়া পর্যন্ত থাকে, রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে একটা সিলিয়া থাকে। আর একটা সিলিয়া থাকে হচ্ছে ফেলোপিয়ান টিউবে, ফিমেল দেহের মধ্যে যে ফেলোপিয়ান টিউব রয়েছে এই ফেলোপিয়ান টিউবে সিলিয়া থাকে। এই রেসপিরেটরি ট্র্যাক্টে সিলিয়া গুলা কি করে? এই যে আমাদের বডিতে যে ধুলাবালি প্রবেশ করে সেই ধুলাবালি গুলাকে বের করতে সাহায্য করে। এটা আউটওয়ার্ড বিটিং করে, বাইরের দিকে বিট করে। এটার যে বিটিংটা এটা হচ্ছে আউটওয়ার্ড বিটিং, এটা হচ্ছে আউটওয়ার্ড বিটিং, এটার যে বিটিংটা এটা হচ্ছে আউটওয়ার্ড বিটিং, যে বাইরের দিকে বিট করে, বিট করেছে ধুলাবালি গুলাকে বের করে। আর ফেলোপিয়ান টিউবের বিটিংটা কি? ফেলোপিয়ান টিউবের বিটিংটা হচ্ছে ইনওয়ার্ড বিটিং, যে ভেতরের দিকে বিটিং করে। এই যে ফেলোপিয়ান টিউব রয়েছে এই ফেলোপিয়ান টিউবের কাজ কি? ফেলোপিয়ান টিউবের কাজ হচ্ছে তারা নিষিক্ত ডিম্বাণু। এই যে ফেলোপিয়ান টিউবের কাজ, এই ফেলোপিয়ান টিউবের কাজ কি? ফেলোপিয়ানের কাজ হচ্ছে তারা নিষিক্ত ডিম্বাণু, যখন শুকনো ডিম্বাণু নিধন করে যাবে সেই নিষিক্ত ডিম্বাণুটাকে জরায়ুতে পাঠাইতে সাহায্য করে ফেলোপিয়ান টিউব। আর এই সিলিয়া যেটা আছে রেসপিরেটরি ট্র্যাক্টে, সেটা কি করে? এই যে ধুলাবালি যে প্রবেশ করে সেগুলোকে আমাদের দেহ থেকে বের করে দিতে সাহায্য করে। তারপর হচ্ছে যে আমাদের এখানে মিউকাস রয়েছে, আঠালো মিউকাস ক্ষরণ হয় এই জায়গায়। সেই আঠালো মিউকাস গুলো যে ধুলাবালি গুলাকে আটকায় সেই ধুলাবালি গুলোকে এভাবে বিট করে বাইরের দিকে বের করে দেয় কফ থুতু আকারে। যেটা হচ্ছে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের সিলিয়ার কাজ। তারপর হচ্ছে যে আমাদের নেক্সট রয়েছে অশ্রু বা লালা, এটা হচ্ছে সেকেন্ড ছিল, এটা থার্ড ছিল। তারপর হচ্ছে অশ্রু বা লালা। অশ্রু হচ্ছে মেয়েদের সবচেয়ে বড় অস্ত্র, তাই না? অশ্রু ও লালা, অশ্রু ও লালা। এই অশ্রু এবং লালা যে রয়েছে এই অশ্রু কি করে? চোখকে সিক্ত রাখে। এই অশ্রু কি করে? চোখকে ভেজা রাখে, চোখকে ভেজা রাখে। চোখ ভেজা না রাখলে চোখ যদি খসখস করে কেমন লাগবে? আর লালা কি করে? লালা হচ্ছে মুখকে ভেজা রাখে, মুখ ও গহ্বরকে ভেজা রাখে। মুখ ও গহ্বরকে কি করে? মুখ ও গহ্বরকে ভেজা রাখে, মুখ ও গহ্বরকে ভেজা রাখে। এই অশ্রু এবং লালা দুইটা থেকে আমাদের একটা ইমিউনোগ্লোবিন খরিত হয় যেটার নাম হচ্ছে ইমিউনোগ্লোবিন এ। অশ্রু এবং লালা দুইটা থেকে একটা ইমিউনোগ্লোবিন খরিত হয় যেটার নাম হচ্ছে ইমিউনোগ্লোবিন এ। এবং অশ্রু এবং লালা দুইটা থেকে একটা ব্যাকটেরিয়া নাশক এনজাইম খরিত হয় যার নাম হচ্ছে লাইসোজাইম। লাইসোজাইম কি করে? লাইসোজাইম হচ্ছে লাইসিস করতে পারে। লাইসোজাইমের কাজ কি? লাইসোজাইম ক্যান লাইসিস, লাইসোজাইম ক্যান লাইসিস, তাদের ক্যাপাবিলিটি হচ্ছে তারা লাইসিস করতে পারে, তারা লাইসিস করতে পারে। একই সাথে হচ্ছে আমাদের চোখ এবং মুখগহ্বর ভেজা রাখা অনেক ইম্পর্টেন্ট। আমাদের ক্রমাগত লালাক্ষরণ কি করে? আমাদের দাঁতের ফাঁকে ফাঁকে যে ময়লাগুলা জমে, দাঁতের ফাঁকে ফাঁকে যে খাদ্য কণাগুলা জমে সেগুলাকে সে ভাষায় নিয়ে যায়। অশ্রু করে কি? আমাদের চোখের ভিতর কোনো ধুলাবালি জমলে সেগুলাকে ভাষায় কোনায় নিয়ে আসলে করলে বের হয়ে যায়। দুইটা জিনিসই খুব ইম্পর্টেন্ট, দুইটা থেকেই আমাদের একটা অ্যান্টিবডি খরিত হয়, তার নাম হচ্ছে অ্যান্টিবডি এ, ইমিউনোগ্লোবিন এ। আমাদের বডির যে কোনো ক্ষরণ থেকেই হচ্ছে যে অ্যান্টিবডি এ বা ইমিউনোগ্লোবিন এ খরিত হয় এবং এখান থেকে একটা এনজাইম খরিত হয় যে এনজাইমের নাম লাইসোজাইম, যেটা লাইসিস করতে পারে। লাইসিস করে সে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর ফাটিয়ে দেয়। লাইসিস করে সে কি করে? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর ফাটিয়ে দেয়। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি করে? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর ফাটিয়ে দেয়। তারপর 5 নম্বরে থাকে হচ্ছে সিরুমেন। সিরুমেন, সিরুমেন হচ্ছে কানের খৈল, কানের খৈল বা কানের ভিতর আমাদের যে কর্ণকুহর আছে কর্ণকুহরের মোম জাতীয় পদার্থ। এটা কি হয়? এটা হচ্ছে কর্ণকুহরে হলদে বাদামি রঙের মোম জাতীয় পদার্থ। কর্ণকুহরের হলদে বাদামি রঙের, কর্ণকুহরের হলদে বাদামি রঙের পদার্থ, কর্ণকুহরের হলদে বাদামি রঙের পদার্থ, হলদে বাদামি রঙের পদার্থ, কর্ণকুহরের হলদে বাদামি রং এর পদার্থ। এখন হচ্ছে এই যে সিরুমেন আছে এটা আমাদের এই কর্ণকুহর এক্সটার্নাল অডিটরি মেট আছে, কানের ফুটা,
যেখানে আমরা হচ্ছে ইয়া দিয়ে কান কোচারি দিয়ে কুচায় টুচায় হলুদ রঙের খৈল বের করি। তো এখন এটা আমাদের বডির একটা প্রোটেক্টিভ জিনিস, কারণ কান কিন্তু আমাদের উন্মুক্ত একটা অঙ্গ। আমাদের কিছু কিছু উন্মুক্ত অঙ্গ রয়েছে, যেমন মুখ, চোখ, নাক, কান, এগুলো হচ্ছে উন্মুক্ত অঙ্গ। তো এই যে উন্মুক্ত অঙ্গ, এই উন্মুক্ত অঙ্গগুলোর মধ্যে কি হয় যে ধুলাবালি প্রবেশ করতে পারে। ধুলাবালি প্রবেশ করলে সেটা একদম ধুলাবালি আমাদের যে টিম্পেনিক পর্দা বা আমাদের যে আহ কানের পর্দা আছে সেখানে চলে যেতে পারে। সেখানে যদি চলে যায় তাহলে তো বিশাল বিপদ। সেখানে চলে গেলে, সেখানে ধুলাবালি আটকে গেলে তো বিপদ। এই জন্য এই মোম জাতীয় পদার্থ সেই ধুলাবালি গুলাকে আটকে দেয়। সেই মোম জাতীয় পদার্থ গুলো আমাদের জন্য খুব দরকার ধুলাবালি আটকানোর জন্য। এখন কিছু কিছু মানুষ আছে সকাল বিকাল 3 বেলা করে সে কানের মধ্যে ইয়া নিয়ে কান খোঁচাবে, মানুষের সামনেও খোঁচায়। তো এই অভ্যাসটা আমাদের কিন্তু খারাপ, কারণ এই সিরুমেন যে রয়েছে, এই সিরুমেনটা কিন্তু আমাদের হলদে বাদামি রঙের পদার্থ, যা আঠালো স্বভাবের হয়। এটা কিন্তু আমাদের কানের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, তাই না? এটা তুলা ফেললে হবে না, এটা তুলতে হবে। অনেক বেশি হয়ে গেলে বন্ধ হয়ে যায় যদি আমাদের পুরো জায়গা, তাইলে এটা সমস্যা। বাট একদম প্রত্যেক দিন সকাল বিকাল নিয়ম করে খোঁচানো, সেটাও কিন্তু আমাদের জন্য ভালো কিছু না। ঠিক আছে, সেটাও কিন্তু আমাদের জন্য ভালো কিছু না। তারপর আসা যাক হচ্ছে পৌষ্টিক নারী এসিড। এরপর আসা যাক আমাদের হচ্ছে পৌষ্টিক নারী এসিড। আমরা দুনিয়ায় যত আবর্জনা আছে সব মুখ দিয়েই খাই, তাই না? মানুষ পারলে মুখ দিয়ে হচ্ছে গুও খায়। এখন হচ্ছে যে মানে যদি এটার মধ্যেও বলে যে কেউ পুষ্টিগুণ আছে, এখন হচ্ছে যে ভারতে মানুষ গোমূত্র খাচ্ছে। এটা একদম টোটালি একটা হচ্ছে যে মানে প্রোপাগান্ডা, একটা প্রোপাগান্ডার মাধ্যমে হচ্ছে যে গোমূত্র খাওয়াচ্ছে এটা। তো এখন হচ্ছে যে মানুষের যদি বলা হয় যে কাউ ডাং এর মধ্যে কিছু আছে, ওইটা খাবে, যে কাউ ডাং বিস্কুট বানায় খাবে, বা হচ্ছে যে হিউম্যান ডাং বিস্কুট বানায় খাবে মানুষ, ঠিক আছে? তো হচ্ছে যে এই যে আমাদের যেটা হচ্ছে, তো মুখ দিয়ে তুমি সবই খাচ্ছ, তাই না? মুখ দিয়ে তুমি সবই খাচ্ছ, রাস্তা থেকে চটপটি ফুচকা থেকে শুরু করে যা যা খাচ্ছ সবকিছুর মধ্যেই হয়তো অনেক কিছু রয়েছে। বাট আমাদের পেটের মধ্যে একজন আছে বস, যে আমাদের সব বিপদ আপদ থেকে রক্ষা করে। যেটা হচ্ছে পৌষ্টিক নারী এসিড বা HCl। এটাকে আমাদের পৌষ্টিক নালী এসিড, বা এটাকে আমরা কি বলি HCl। এই পৌষ্টিক নালী এসিড যেটা রয়েছে আমাদের HCl রয়েছে। এই HCl আমাদের পিএইচ মেইনটেইন করে হচ্ছে 2 to 3। এই পিএইচ এর মধ্যে দুনিয়ার কোনো কিছুই সেভাবে বাঁচতে পারে না। তারপর হচ্ছে আমাদের আরেকটা ওপেনিং হচ্ছে রেচন জনন তন্ত্রের এসিড। রেচন জনন তন্ত্রের এসিড, রেচন জনন তন্ত্রের এসিড, রেচন এবং জনন তন্ত্রের এসিড, রেচন এবং জননতন্ত্রের এসিড, রেচন এবং জননতন্ত্রের এসিড, রেচন ও জননতন্ত্রের এসিড। এই রেচন এবং জননতন্ত্রের যে এসিড রয়েছে, এই রেচন এবং জননতন্ত্রের এসিড গুলা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের আরেকটা ওপিনিয়ন হচ্ছে আমাদের রেচন তন্ত্র, যে আমরা যেখানে দিয়ে মূত্র করি, যেখান দিয়ে হচ্ছে যে মানুষ সেক্সুয়াল ইন্টারকোর্স করে, সেই জায়গাগুলা বডির আরেকটা ওপিনিয়ন। তো সেই জায়গাগুলা আমাদের হচ্ছে যে কি থাকতে হবে, সেই জায়গাগুলো আমাদের ব্যাকটেরিয়া নাশক ল্যাকটিক অ্যাসিড থাকে। রেচন জননতন্ত্রের মধ্যে কি থাকে? ব্যাকটেরিয়া নাশক ল্যাকটিক অ্যাসিড, যেটা এই ব্যাকটেরিয়া গুলাকে মারতে সাহায্য করে। ব্যাকটেরিয়া নাশক ল্যাকটিক অ্যাসিড থাকে। তো এই হচ্ছে যে আমাদের এই প্রথম প্রতিরক্ষা স্তরের জিনিসপত্রগুলো। কোথাও কোনো প্রশ্ন এতটুকুর মধ্যে থাকলে জিজ্ঞেস করতে পারো। একদিক দিয়ে মানে একটা জিনিস ভালোই চলছে, এখন দেখলাম যে আগে যারা এক্সাম দিত রেগুলারলি, তারা এখন এক্সাম দিচ্ছে না। সো আগে যারা খুব ভালো করতো তারা এখন বিভিন্ন কোচিং সেন্টারে ভালো করতেছে, সেখানে এক্সাম দিচ্ছে। এর ফলে হচ্ছে আগে যারা টপ চার্টে জায়গা পাইতো না, তারা এখন এক্সাম দিতে পারতে, এক্সাম দিচ্ছে, টপ চার্টে জায়গা পাচ্ছে। এর ফলে তোমাদের কিন্তু কনফিডেন্স বিল্ড আপ হচ্ছে, যারা রিসেন্টলি নতুন নতুন টপ চার্টে আসতেছো, তারা কিন্তু কনফিডেন্স বিল্ড আপ করছে যে না, নিজেদের টপে দেখতে পারে। এর ফলে কিন্তু তোমাদের এই জিনিসটা সামনে ভর্তি পরীক্ষার মধ্যে অনেক 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 কাজে দিবে, ঠিক আছে? এই ছোটখাটো কনফিডেন্স গুলো অনেক বুস্ট আপ করে। সেটা যা হয় সবসময় ভালোর জন্যই হয়, আর একজন গেলে তার জায়গায় আরেকজন নিয়ে নিবে, এটাই দুনিয়ার নিয়ম। কারোর জন্য জায়গা পড়ে থাকে না। যারা ভালো আগে এক্সাম টপ করতো, তারা এক্সাম না দিলে যে আমাদের একদম টপ চার্ট পড়েই থাকবে, টপ চার্ট খালি থাকবে, সেরকম ব্যাপার না। যাই হোক, এখন যে যেখানে ভালো বোঝে, এই বয়সে তো সবাই একটু বেশি বোঝে, সমস্যা নেই।
দ্বিতীয় প্রতিরক্ষা স্তর মডেল টেস্ট নিয়ে তোমাদের চিন্তা ভাবনা করতেছে কিভাবে নেওয়া যায়। 28 তারিখের পর আসবে ভাববো, আমার এখন আমার নিজের পরীক্ষার চিন্তা মাথা নষ্ট। দেখো দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের 6টা উপাদান আছে। মনে রাখো দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের উপাদান কয়টা? 6টা উপাদান আছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে, ঠিক আছে? আর যে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর তার 6টা উপাদান, 6টা উপাদানের মধ্যে 1 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে ফাইগোসাইটোসিস। ফাইগোসাইটোসিস 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 মানে কি? ক্ষণপথ ক্ষরণ করে জীবাণু ভক্ষণ। কি? ক্ষণপথ ক্ষরণ করে জীবাণু ভক্ষণ। ক্ষণপথ ক্ষরণ করে, ক্ষণপথ মানে কি? নকলতা, নকলতা ক্ষরণ করে জীবাণু ভক্ষণ। ক্ষণপথ ক্ষরণ করে জীবাণু ভক্ষণকে কি বলা হয়? ফ্যাগোসাইটোসিস। দুইটা কণা আমাদের ফ্যাগোসাইটোসিস হেল্প করে, একটা হচ্ছে নিউট্রোফিল আর একটা হচ্ছে আমাদের ম্যাক্রোফেজ। নিউট্রোফিল এবং আরেকটা কি? আরেকটা হচ্ছে ম্যাক্রোফেজ। নিউট্রোফিল এবং আরেকটা হচ্ছে ম্যাক্রোফেজ। নিউট্রোফিল এবং আরেকটা হচ্ছে ম্যাক্রোফেজ। নিউট্রোফিল এবং আরেকটা কি? ম্যাক্রোফেজ। নিউট্রোফিল এবং আরেকটা হচ্ছে ম্যাক্রোফেজ। নিউট্রোফিল এবং আরেকটা হচ্ছে ম্যাক্রোফেজ। এটা হচ্ছে আমাদের ফ্যাগোসাইটোসিস হেল্প করে। তারপর হচ্ছে ন্যাচারাল কিলার সেল। এরপর এটা হচ্ছে কি? ন্যাচারাল কিলার সেল। ন্যাচারাল কিলার সেল বা এনকে সেল। ন্যাচারাল কিলার সেল বা এনকে সেল এটা এক ধরনের লিম্ফোসাইট। এটা হচ্ছে আমাদের এক ধরনের লিম্ফোসাইট। আমরা বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট করি না, এরকম আরেক ধরনের একটা লিম্ফোসাইট আছে যার নাম হচ্ছে, মানে এই বি টি ছাড়াও আরেকটা আছে যার নাম হচ্ছে ন্যাচারাল কিলার সেল। এটা কাজই হচ্ছে কিল করা, এটার কাজই হচ্ছে কি? কিল করা, যারা পাবে তার এসে কিল করে। বাট ন্যাচারাল কিলার সেল মেইনলি হচ্ছে যাদেরকে আমাদের বডির অ্যান্টিবডি মারতে পারে না। আমাদের বডির যে অ্যান্টিবডি রয়েছে বা আমাদের বডির যে প্রতিরক্ষা সিস্টেম রয়েছে, এই প্রতিরক্ষা সিস্টেম যাদেরকে মারতে পারে না তাদেরকে এসে মারবে হচ্ছে ন্যাচারাল কিলার সেল। সেই ন্যাচারাল কিলার সেল যে আছে এরা কি হবে? ভাইরাস এবং টিউমার কোষকে মারে। ভাইরাস এবং কি? টিউমার কোষকে মারে। দ্যাট মিন্স যারা হচ্ছে আমাদের এই অ্যান্টিবডি স্কেপ করে, যে অ্যান্টিবডি যাদেরকে মারতে পারে না তাদেরকে এসে হচ্ছে এই ভাইরাস এবং টিউমার কোষগুলোকে, ভাইরাসকে অ্যান্টিবডি চিনতে পারে না, টিউমার কোষকে অ্যান্টিবডি চেনে না, কিন্তু তাদেরকে ধ্বংস করে কে? ন্যাচারাল কিলার সেল হচ্ছে তাদেরকে ধ্বংস করে। তারপর হচ্ছে ইনফ্ল্যামেশন বা প্রদাহ। ইনফ্ল্যামেশন বা প্রদাহ। ইনফ্লামেশন বা প্রদাহ হচ্ছে আমাদের কোনো অঙ্গে ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে সেই জায়গাটা একটা জ্বালাপোড়া সৃষ্টি হয়, সেটাকে বলা হয় ইনফ্লামেশন বা প্রদাহ বলে। ইনফ্লামেশন বা প্রদাহ এটা ধারাবাহিক ঘটনা। এটা হচ্ছে একটা মানে ধারাবাহিক ঘটনা। এটা হচ্ছে একটা ধারাবাহিক ঘটনা। ধারাবাহিক ঘটনা। তোমার গালে যদি এখন তুমি একটা কষায়া থাপ্পড় দাও, বা তুমি তোমার কেউ একজন একটা কষায়া থাপ্পড় দিছে গালের মধ্যে, গালের মধ্যে তোমার যদি একটা কষায়া থাপ্পড় দেওয়া হয়, তাহলে প্রথমে তুমি তো ব্যথা পাবা। মানে আমরা যেটা ফিল করি সেটা হচ্ছে ব্যথা ফিল করি, বাট কষে একটা থাপ্পড় দেওয়ার পর প্রথমে সেই জায়গাটা লাল হয়ে যায়। প্রথমে সেই জায়গাটা লাল হয়ে যায়। অনেক সময় দেখবা যে তোমার একটা বাড়ি দিছে একজন, তোমার ব্যথা লাগতেছে বা তুমি কোথাও পড়ে গিয়ে ব্যথা পাইছো, পড়ে গেছো, তোমার সাথে সাথে তুমি ব্যথা পাও নি, বাট বাসায় এসে দেখলা যে পা ফিলার ভুলে গেছে, অনেক ব্যথা। তো আমাদের যে কোনো জায়গায় যখন কোনো জীবাণু আক্রমণ করে বা আমাদের যে কোনো জায়গায় যখন কোনো টিস্যু ক্ষতিগ্রস্ত হয়, তখন থাপ্পড় দিলে বা মাইট দিলে কিন্তু টিস্যু ক্ষতিগ্রস্ত হয়। আমাদের টিচাররা যখন ছোটবেলায় মারতো, আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ টিস্যু ড্যামেজ হতো এর ফলে। সো এই যে প্রথমে ইনফ্লামেশন বা আমরা আঘাতপ্রাপ্ত হইলে বা কোথাও যদি টিস্যু ব্যাকটেরিয়া ভাইরাস বা বাইরের চাপ দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, তখন আমাদের সেখানে কি হয়? প্রথমে জায়গাটা লাল হয়ে যায়। প্রথমে জায়গাটা কি হয়ে যায়? লাল হয়ে যায়। প্রথমে লাল হয়ে যায়। ধরো তুমি কানের মধ্যে একটা জোরে থাপ্পড় দিল, কানের মধ্যে থাপ্পড় দিলে অনেক সময় বোঝা যায় না, ব্যথা পাওয়া যায় না, দেখা যায় কানটা প্রথমে তোমার লাল হয়ে গেছে। তারপর হচ্ছে সেই জায়গাটা ধরে দেখবা যে তোমার যেই জায়গাটা ব্যথা পাইছো, যে দেখবা যে টিচাররা মারার পর সেই জায়গা গরম হয়ে থাকতো একদম, যে হাত দিলে দেখবো জায়গাটা কি হয়ে গেছে? গরম হয়ে আছে, লাল হয়ে যায়। তারপর ওই স্থানটা গরম হয়ে যায়, যে জায়গাটা আছে সেই জায়গাটা কেমন হয়ে যায়? গরম হয়ে যায়। তারপর হচ্ছে যে ওই জায়গাটা আস্তে আস্তে ফুলতে থাকে, সেই জায়গাটা কি হয়? ফুলে যায়। এবং হচ্ছে যে তারপর ফুলে যাওয়ার পর তারপর হচ্ছে তোমার মেইনলি ব্যথার প্রকাশটা হয়। ফুলে যাওয়ার পর মেইনলি তারপর কি হয়? ব্যথা প্রকাশ পায়। কি হয়? ব্যথা প্রকাশ পায়। ফুলে যায়, তারপর হচ্ছে ব্যথা প্রকাশ পায়। তো এই কয়টা ঘটনা আমরা ইনফ্লামেশনের মধ্যে দেখতে পাই। আরেকটাও আছে যেটা আমরা হচ্ছে এখানে টাচ করলে কোনো সেন্সেশন পাই না। জায়গাটা আমরা যদি টাচ করি আমরা কোনো সেন্সেশন পাবো না, টাচ করলে আমরা কোনো সেন্সেশন পাই না। বাট যদি ওইটার কথা আমাদের এখানে বলা নাই, বাট হচ্ছে ওইটাও আছে যে আমরা টাচ করলে জায়গাটাকে টাচ কোনো সেন্সেশন পাই না জায়গাটা। সো ইনফ্লামেশনের মধ্যে আমরা লাল হয়ে যায়, গরম হয়ে যায়, ফুলে যায়, ব্যথা প্রকাশ করে।
যে কোনো জায়গায় ইনফ্লামেশন বা প্রদাহর নামের শেষে আমরা আইটিস যোগ করি, তো আইটিসটা আমাদের একটা সাফিক্স হিসাবে অ্যাড হয়। আইটিসটা কি আমাদের ইনফ্লামেশন বা প্রদাহের ক্ষেত্রে একটা সাফিক্স হিসাবে এই আইটিসটা অ্যাড হয়। আইটিস যে রয়েছে এই আইটিসটা আমাদের একটা সাফিক্স হিসাবে অ্যাড হয়। আইটিসটা কি হিসাবে অ্যাড হয়? এই আইটিসটা একটা সাফিক্স হিসাবে অ্যাড হয়। আইটিস যে রয়েছে এই আইটিসটা একটা সাফিক্স হিসাবে অ্যাড হয়। সো তার মানে ফ্যাগোসাইটোসিস ন্যাচারাল কিলার, যেমন আইটিস, যেমন আমাদের অ্যাপেন্ডিসাইটিস ইনফ্লামেশন বা প্রদাহ, সেটার নাম কি হবে বলতো? আমাদের অ্যাপেন্ডিক্স যে রয়েছে, অ্যাপেন্ডিক্স এর মধ্যে ইনফ্লামেশন বা প্রদাহ হচ্ছে, সেখানে ভাইরাস ব্যাকটেরিয়া অ্যাপেন্ডিক্স এর মধ্যে এটা প্রদাহ তৈরি করেছে। তাহলে এই যে অ্যাপেন্ডিক্স এর মধ্যে আমাদের প্রদাহ সৃষ্টি হলো, তাহলে এই অ্যাপেন্ডিক্স এর প্রদাহকে আমরা কি বলবো বলতো? তারপর হচ্ছে যে আমাদের কমপ্লিমেন্ট সিস্টেম, তারপর হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেমের মধ্যে আমরা কি দেখতে পাই? কমপ্লিমেন্ট সিস্টেমের মধ্যে আমরা দেখতে পাই 20 ধরনের প্লাজমা প্রোটিন আছে। এই যে কমপ্লিমেন্ট সিস্টেম আমরা দেখতে পাই, কমপ্লিমেন্ট সিস্টেমের মধ্যে আমরা দেখতে পাই এখানে রয়েছে 20 ধরনের প্লাজমা প্রোটিন। কমপ্লিমেন্ট সিস্টেমের মধ্যে রয়েছে 20 ধরনের প্লাজমা প্রোটিন রয়েছে। কমপ্লিমেন্ট সিস্টেমের মধ্যে কয় ধরনের প্লাজমা প্রোটিন রয়েছে? 20 ধরনের প্লাজমা প্রোটিন রয়েছে। এরা নরমালি আমাদের নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এরা কি অবস্থায় থাকে? এরা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এরা আমাদের বডিতে নিষ্ক্রিয় অবস্থায় ঘোরাফেরা করে। তাদেরকে অ্যাক্টিভ করা লাগে। তাদেরকে কি করা লাগে? তাদেরকে অ্যাক্টিভ করা লাগে। তাদেরকে যদি অ্যাক্টিভ করা যায় তাইলে হচ্ছে তারা আমাদের হচ্ছে যে খুব ভালো কাজ করতে পারে। তো দেখা যায় যে আমাদের এদের অ্যাক্টিভ করা লাগে। দেখা যায় যে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, এদের অ্যাক্টিভ করতে পারে বিভিন্ন অ্যান্টিবডি গুলো এই কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভ করে নরমালি। এবং এরা যখন অ্যাক্টিভ হয়ে যায় তখন তারা আমাদের অনেকগুলা কাজ করে, যেমন এনকে কোষ দক্ষতার সাথে, মানে এরা কমপ্লিমেন্ট সিস্টেম যখন আমাদের অ্যাক্টিভ হয়, কমপ্লিমেন্ট সিস্টেম আমাদের অ্যাক্টিভ হয়, আমাদের বডিতে জীবাণুর আক্রমণের ফলে কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভ হয়। নরমালি কমপ্লিমেন্ট সিস্টেম ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। এই কমপ্লিমেন্ট সিস্টেম যখন অ্যাক্টিভ হয় তখন তারা অনেকগুলা কাজ করে। তারা হচ্ছে এনকে কোষের সাথে যুক্ত হয়ে টিউমার ধ্বংস করে। এনকে কোষের সাথে তারা যুক্ত হয়ে টিউমার ধ্বংস করে। তারপর হচ্ছে তারা হচ্ছে না লাগবে না, কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভ কি করে লাগবে। তারপর আসে যে ইন্টারফেরন। ইন্টারফেরন হচ্ছে যে আমাদের, বলতো ইন্টারফেরন কি? মানে ইন্টারফেরন জিনিসটা কিভাবে তৈরি হয়? ইন্টারফেরন হচ্ছে আমাদের কোন কোষ ভাইরাস দ্বারা আক্রান্ত হলে তার প্রতিক্রিয়া স্বরূপ এই ইন্টারফেরন তৈরি হয়। যে কোন কোষ যখন আমাদের ভাইরাস দ্বারা এফেক্টেড হয়, কোন কোষ যখন ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, কোন কোষ যখন ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, তার প্রতিক্রিয়া স্বরূপ কোন কোষ যখন আমাদের ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, তার প্রতিক্রিয়া স্বরূপ আমাদের এই ইন্টারফেরন তৈরি হয়। এবং ইন্টারফেরনটা এক ধরনের গ্লাইকোপ্রোটিন। এটা এক ধরনের কোন ধরনের প্রোটিন? এটা এক ধরনের গ্লাইকোপ্রোটিন। কোন ধরনের প্রোটিন? এটা হচ্ছে আমাদের একটা গ্লাইকোপ্রোটিন। আর সবার লাস্টে যেটা থাকে সেটা হচ্ছে জ্বর বা ফিভার। ব্যাপারটা হচ্ছে যে যখন তুমি যুদ্ধে জয় করতে পারবে না তখন করবা মাঠ গরম করে দেবে। যে ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে হচ্ছে যে নির্বাচনে হেরে গেছে, এবং নির্বাচনে হারার পর কি করছে? সে সারাদিন হচ্ছে চিল্লাপাল্লা করে মাঠটা গরম রাখার চেষ্টা করছে। ঠিক তেমনি আমাদের বডিও যখন হচ্ছে যে পারতেছে না জীবাণুর সাথে মারামারি করে, তখন আমাদের বডি কি করে? তখন আমাদের বডি হচ্ছে যে মাঠ গরম করে দেয়। মাঠ গরম করে কি জ্বর নিয়ে আসে। দেখা যায় আমাদের জ্বর বা ফিভার, বা এটার আরেকটা নাম হচ্ছে পাইরেক্সিয়া। এটা কি? পাইরেক্সিয়া। কোন কেমিক্যালটা দায়ী জ্বরের জন্য বলতো? জ্বরের জন্য দায়ী হচ্ছে যে পাইরোজেন। এই পাইরোজেন কি করে? এই পাইরোজেন আমাদের হাইপোথ্যালামাসকে উদ্দীপ্ত করে। প্লাস চিহ্ন দিয়ে উদ্দীপ্ত বোঝায়, আমাদের হাইপোথ্যালামাসকে উদ্দীপ্ত করে। হাইপোথ্যালামাস হচ্ছে আমাদের বডির থার্মাল রেগুলেটরি সেন্টার। হাইপোথ্যালামাস হচ্ছে আমাদের বডির থার্মাল রেগুলেটরি সেন্টার। এই যে হাইপোথ্যালামাস, এই হাইপোথ্যালামাস হচ্ছে কি? হাইপোথ্যালামাস হচ্ছে থার্মাল রেগুলেটরি সেন্টার। হাইপোথ্যালামাস কি করে? আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। তো জ্বর বা ফিভার বা পাইরেক্সিয়া,
জ্বর, ফিভার বা পাইরেক্সিয়া। এই যে জ্বর, ফিভার বা পাইরেক্সিয়া আছে, এটা কি ক্ষরণ করে আমাদের? পাইরোজেন ক্ষরণ করে। পাইরোজেন ক্ষরণ করেন, এটা হচ্ছে যে আমাদের কি, এই যে পাইরোজেন ক্ষরণ করে, এটা আমাদের কি করে? এটা হচ্ছে যে আমাদের হাইপোথ্যালামাস উদ্দীপ্ত করে। হাইপোথ্যালামাস কি করে? এই থার্মাল রেগুলেটরি সেন্টার হিসেবে কাজ করে। হাইপোথ্যালামাস কি করে? হাইপোথ্যালামাস হচ্ছে থার্মাল রেগুলেটরি সেন্টার হিসেবে কাজ করে। আমাদের বডি টেম্পারেচারটাকে সে নিয়ন্ত্রণ করে। সো পাইরোজেন হাইপোথ্যালামাসকে উদ্দীপ্ত করে দেহের তাপ বাড়িয়ে দেয়। পাইরোজেন হাইপোথ্যালামাসকে উদ্দীপ্ত করে, হাইপোথ্যালামাস কি করে? দেহের তাপ বাড়িয়ে দেয়। দেহের তাপ বাড়িয়ে দেয়। দেহের তাপ কি করে? বাড়িয়ে দেয়। দেহের তাপ বাড়িয়ে দিলে কি হয়? দেহের তাপ বাড়িয়ে দিলে তখন আমরা সেটাকে বলি জ্বর বলি। তো জ্বর মূলত একটা টেম্পারেচার যেটা হচ্ছে যে আমাদের 97 থেকে মূলত 99 ডিগ্রি ফারেনহাইটের বেশি, 99.1 ডিগ্রি ফারেনহাইটের বেশি হলে তখন আমরা তাকে জ্বর বলি। 99.1 ডিগ্রি ফারেনহাইটের বেশি হলে তখন আমরা সেটাকে জ্বর বলি। আর এই পাইরোজেন আসলে কে ক্ষরণ করে? পাইরোজেন ক্ষরণ করে হচ্ছে আমাদের ডাব্লিউবিসি। যখন আমাদের বডিতে অনেক জীবাণু থাকে তখন জীবাণুর প্রভাবে ডাব্লিউবিসি আমাদের এই পাইরোজেন নামক কেমিক্যালটা ক্ষরণ করে। এই কেমিক্যাল ক্ষরণ করলে আমাদের হাইপোথ্যালামাস যে তাপ বাড়ে। দেহের তাপ বাড়লে এই জীবাণুগুলোর আসলে কি হয় বলতে পারবা? ব্যাখ্যাটা তোমরা কেউ জানো যে আমাদের বডির তাপ বাড়ায় দিছে, তাপ বাড়ায় দিলে আমাদের জীবাণুগুলোর কি হয়? তাপ বাড়িয়ে দেওয়ার ফলে আমাদের দেহের জীবাণুগুলোর কি এমন হয় যার কারণে জীবাণুগুলো এই যুদ্ধে হেরে যায়? এনজাইম ঠিকমতো কাজ না করলে কি হবে? এনজাইম ঠিকমতো কাজ না করলে তো আমাদেরই সমস্যা। আমাদের বডি এনজাইম যদি ঠিকমতো কাজ না করে তাহলে প্রবলেম তো তোমারই। প্রবলেম তো আর ব্যাকটেরিয়ার না। ব্যাকটেরিয়ার কি হয়? তো ভাইরাসের কি হয়? যার কারণে ব্যাকটেরিয়া বা ভাইরাস হচ্ছে কি মানে চিত হয়ে শুয়ে পড়ে। সেটা হচ্ছে ব্যাকটেরিয়া বা ভাইরাস যেটাই বলো, তাদের দেহের গঠন আবরণের মধ্যে প্রোটিন থাকে, তাই না? ব্যাকটেরিয়া বা ভাইরাস তাদের দেহের গঠন আবরণের মধ্যে প্রোটিন থাকে। ভাইরাসের চারপাশে প্রোটিন আবরণ ক্যাপসিড থাকে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকে পেপটিডোগ্লাইকেন যেটা হচ্ছে প্রোটিন এবং গ্লুকোজের লেয়ার। তার মানে তাদের কোষ ঝিল্লি রূপে বা কোষ আবরণ রূপে প্রোটিন রয়েছে। এই প্রোটিনটা উচ্চ তাপে নষ্ট হয়ে যায়, কিন্তু আমাদের প্রোটিন কিন্তু হিট সেনসিটিভ হয়। সে প্রোটিন গুলো নষ্ট হয়ে ব্যাকটেরিয়ার সেল ওয়ালটা দুর্বল হয়ে যায়। সো ব্যাকটেরিয়া ভাইরাসের সেল ওয়াল দুর্বল হয়ে গেলে আমাদের হচ্ছে বডি প্রতিরক্ষা সিস্টেম তাদের উপর খুব দ্রুত কাজ করতে পারে। এছাড়াও তোমরা যা বলতেছো যে বিপাকীয় হার বাড়ে যাবে, এগুলোও কথা সত্যি। আচ্ছা, তৃতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যে মেইনলি হচ্ছে যেটা আমাদের বডির একদম ইমিউন। আমাদের তৃতীয় প্রতিরক্ষা স্তর যেটা আছে, তৃতীয় প্রতিরক্ষা স্তরটা আমাদের একটা স্পেসিফিক প্রতিরক্ষা স্তর। তৃতীয় প্রতিরক্ষা স্তর আমাদের বডিতে যে তৃতীয় প্রতিরক্ষা স্তর রয়েছে, তৃতীয় প্রতিরক্ষা স্তর এটা হচ্ছে কি আমাদের এই তৃতীয় প্রতিরক্ষা স্তরটা স্পেসিফিক। তৃতীয় প্রতিরক্ষা স্তরটা কেমন? স্পেসিফিক। এটা হচ্ছে নির্দিষ্ট। এই সবাইকে মারবে না, যারা যারা মারার দরকার সে শুধু তাকে মারবে। এই তৃতীয় প্রতিরক্ষা স্তরের আমাদের তিনটা বৈশিষ্ট্য আছে। তিনটা বৈশিষ্ট্য এই তৃতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যে আমরা দেখতে পাই। এক নম্বর বৈশিষ্ট্য যদি আমরা বলি, এই এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা বহিরাগত অণুজীব বা কণা শনাক্ত করে টার্গেটে পরিণত করে। তারা বহিরাগত অণুজীব, তারা বহিরাগত অণুজীব, তারা বহিরাগত অণুজীব বা কণা শনাক্ত করে, বহিরাগত অণুজীব বা কণা শনাক্ত করে টার্গেটে পরিণত করে, টার্গেটে পরিণত করে, শনাক্ত করে কি করে? টার্গেটে পরিণত করে। এখন কথা হচ্ছে যে এইরা কেমনে হচ্ছে আমাদের বডির জিনিস আর আমাদের বডির জিনিস চিনে না। আমাদের দেহের যে টিস্যুগুলো আছে, আমাদের দেহের টিস্যুগুলোর মধ্যে এমএসসি কমপ্লেক্স বা এক ধরনের প্রোটিন থাকে আমাদের দেহের টিস্যুতে। আমাদের দেহের টিস্যুগুলোতে, আমাদের দেহের যে টিস্যু আছে, টিস্যুতে এমএইচসি থাকে, এমএসসি থাকে, যা দেখে তারা চিনতে পারে। এমএসসি মানে হচ্ছে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি, মেজর
হিস্টো, হিস্টো মানে টিস্যু বোঝায়, হিস্টোসাইট মানে হচ্ছে টিস্যু, হিস্টো কম্প্যাটিবিলিটি, কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, এটা এক ধরনের হচ্ছে যে কেমিক্যাল, প্রোটিন জাতীয় একটা কেমিক্যাল আমাদের বডিতে প্রত্যেকটা টিস্যুতে থাকে। এইটা দেখে তারা চিনতে পায় যে এটা আমার বডির টিস্যু কি আমাদের বডির টিস্যু না। তো আমাদের দেহের যে টিস্যু তাদের মধ্যে এমএসসি থাকবে, আর আমাদের দেহ থেকে বাইরে থেকে যে টিস্যু আসবে সেগুলোতে এমএসসি থাকবে না। তো এমএসসি হীন যে টিস্যুগুলো সেগুলো হচ্ছে আমাদের বডির জন্য অ্যান্টিজেন। যে টিস্যুগুলোর মধ্যে এই এমএসসি নাই বা মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স নাই, যে টিস্যুগুলোর মধ্যে এমএসসি নাই, যে টিস্যুগুলোর মধ্যে আমাদের এই মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স নাই, তারা কি করে, তারা এই ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, তারা হচ্ছে যে আমাদের এই বডির জন্য অ্যান্টিজেন হিসেবে চিহ্নিত হয়। যাদের মধ্যে এই এমএসসি বা মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স নাই, তারা আমাদের বডিতে কি হিসেবে চিহ্নিত হয়, তারা আমাদের বডিতে অ্যান্টিজেন হিসেবে চিহ্নিত হয়। সো যাদের মধ্যে নো এমএসসি, দে আর হচ্ছে কি আমাদের, দে আর হচ্ছে অ্যান্টিজেন। যাদের মধ্যে কোনো এমএসসি নাই তারা আমাদের বডির জন্য কি হিসেবে চিহ্নিত হয়, অ্যান্টিজেন হিসেবে চিহ্নিত হয়। তারা আমাদের বডিতে কি হিসেবে চিহ্নিত হয়, তারা আমাদের বডিতে অ্যান্টিজেন হিসেবে চিহ্নিত হয়। কি হিসেবে চিহ্নিত হয়, অ্যান্টিজেন হিসেবে চিহ্নিত হয়। তারপর হচ্ছে তারা শনাক্ত করে টার্গেটে পরিণত করে। তারপর হচ্ছে তারা একই সাথে যে বহিরাগত অণুজীব বা কণার সংক্রমণের স্থিতি ধরে রাখে। তারা কি করে, তারা হচ্ছে যে বিগত আক্রমণের, বিগত আক্রমণের স্মৃতি বহন করে। যে বিগত যে আক্রমণ আছে সেই আক্রমণের তারা স্মৃতি বহন করে, বিগত যে আক্রমণগুলো হয়েছে সেই আক্রমণগুলোর তারা স্মৃতি বহন করে। তারপর হচ্ছে যে এরা সমগ্র দেহকে রক্ষা করে, এবং মানে হচ্ছে যে এরা কোনো নির্দিষ্ট অংশে কার্য করে না, এরা সমগ্র দেহে কার্য করে না, এরা কোনো নির্দিষ্ট অংশে, যেমন হচ্ছে সিলিয়া, সিলিয়া কি একটা নির্দিষ্ট অংশে কাজ করছে আমাদের বডি, বাট এরা কিন্তু কোনো নির্দিষ্ট অংশে না, এরা সারা দেহে কাজ করে, এরা কোনো নির্দিষ্ট অংশে নয়, সারা দেহে কাজ করে, সারা দেহে কাজ করে। ওকে, এবার বলো কার কি প্রশ্ন আছে। একটা প্রশ্ন করছে যে করোনা ভাইরাস দিয়ে প্রবেশ করলে তো জ্বর হয়, তখন কি তাপমাত্রা বৃদ্ধির কারণে ভাইরাসের প্রোটিন নষ্ট হয়? বাট করোনা ভাইরাসের কারণে জ্বর বর্তমানে খুব কম দেখা যায়, জ্বরের পরিমাণটা অনেক কম, জ্বরের পরিমাণের উপর ডিপেন্ড করে। ধরো 103, 4, 5, 6 ডিগ্রি জ্বর আসছে, তখন ইফেক্টটা তাপমাত্রা অনেক ভালো থাকে। বাট করোনায় যে জ্বর আসে যে 100, 101, জ্বরে আসলে প্রোটিন লেয়ারে খুব বেশি ক্ষতি হয়। কমপ্লিট হয়েছে লেখা? ওকে, এবার আসলে ফ্যাগোসাইটোসিস নিয়ে একটু কথা বলি। ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে যে আমরা পেলাম যে ঘনপথ ক্ষরণ করে জীবাণু ভক্ষণ। ফ্যাগোসাইটোসিসের দুইটা জিনিস আমাদের হেল্প করে, একটার নাম হচ্ছে মনোসাইট, মনোসাইট। ততক্ষণ মনোসাইট তার নাম থাকে যতক্ষণ সে ব্লাডে থাকে, যখন সে হচ্ছে কোনো টিস্যুতে প্রবেশ করে ফেলে তখন তার নাম হয়ে যায় ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ নামটা কখন হয়, ম্যাক্রোফেজ নামটা টিস্যুতে হয়। তোমাদের ব্লাড পড়াই থেকে বিভিন্ন ম্যাক্রোফেজের নাম পড়াইছি না, আশা করি পড়াইছি। যখন সে ম্যাক্রোফেজ হয় তখন সে প্রায় 5 গুণ বড় হয়ে যায়, সে হচ্ছে 5 গুণ বড় হয়ে যায়, ম্যাক্রোফেজ 5 টাইমস সে হচ্ছে বড় হয়, 5 টাইমস সে বড় হয়। এবং ম্যাক্রোফেজের দৈর্ঘ্য প্রায় 50 থেকে 60 মাইক্রোমিটার পর্যন্ত হয়। ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ কত হয়, ম্যাক্রোফেজ হচ্ছে 50 থেকে 60 মাইক্রোমিটার হয়। ম্যাক্রোফেজ কি হয়, ম্যাক্রোফেজ হচ্ছে 50 থেকে 60 মাইক্রোমিটার। ম্যাক্রোফেজ কত হয় আমাদের, ম্যাক্রোফেজ আমাদের প্রায় 50 থেকে 60 মাইক্রোমিটার হয়। ম্যাক্রোফেজ হচ্ছে আমাদের প্রায় 100 মতো ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে। ম্যাক্রোফেজ আমাদের কি, ম্যাক্রোফেজ আমাদের প্রায় 100 মতো ব্যাকটেরিয়া খেতে পারে, মানে একটা ম্যাক্রোফেজ 100 মতো
ব্যাকটেরিয়া খায়। একটা ম্যাক্রোফেজ কি করে আমাদের 100 মতো ব্যাকটেরিয়া খেতে পারে। 100 মতো ব্যাকটেরিয়া কি করে, কি বলা যাবে না, ভক্ষণ করে। আসলে ওরা পেটের ভিতর নিয়ে রাখে, ভক্ষণ করে। আর হচ্ছে যে আছে আমাদের নিউট্রোফিল আছে। নিউট্রোফিল হচ্ছে আমাদের একটু দুর্বল ম্যাক্রোফেজ। যতটা অ্যাক্টিভ আমাদের ম্যাক্রোফেজ, নিউট্রোফিল ঠিক ততটা অ্যাক্টিভ না। নিউট্রোফিল আমাদের একটু কম অ্যাক্টিভ হয়। এই নিউট্রোফিল দেখা যায় আমাদের 3 থেকে 20টা ব্যাকটেরিয়া এসে মারতে পারে। নিউট্রোফিল হচ্ছে আমাদের কয়টা ব্যাকটেরিয়া মারতে পারে? 3 থেকে 20টা ব্যাকটেরিয়া এসে মারতে পারে। নিউট্রোফিল হচ্ছে আমাদের 3 থেকে 20টা মারতে পারে, ব্যাকটেরিয়া মারে। 3 থেকে 20টা ব্যাকটেরিয়া মারে। 3 থেকে 20টা ব্যাকটেরিয়া ভক্ষণ করে। ম্যাক্রোফেজ ব্যাকটেরিয়া ছাড়াও ধরো তোমার আরবিসি, আরবিসির ভগ্নাংশ, ফাঙ্গাস, ওইগুলোও খেয়ে ফেলতে পারে। তো এই জন্য ওকে বলা হয় ধাঙ্গর কোষ বলা হয়। একে আমরা কি বলি? একে আমরা বলি হচ্ছে ধাঙ্গর কোষ। এই ম্যাক্রোফেজ যে রয়েছে, এই ম্যাক্রোফেজের আরেকটা নাম হচ্ছে ধাঙ্গর কোষ। ধাঙ্গর কোষ বা এটাকে বলে স্ক্যাভেঞ্জার সেল। ধাঙ্গর কোষ বা স্ক্যাভেঞ্জার সেল, স্ক্যাভেঞ্জার সেল বলা হয়। এই ম্যাক্রোফেজ একটা কেমিক্যাল রিলিজ করে যেটাকে বলে সাইটোকাইন। সাইটোকাইন নামক একটা কেমিক্যাল ক্ষরণ করে। এই সাইটোকাইন কেমিক্যালের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তারা প্রয়োজনীয় কোষগুলাকে একত্রিত করে। সাইটোকাইনটা হচ্ছে যে প্রয়োজনীয় কোষগুলাকে একত্রিত করে। সাইটোকাইনটা একটা কেমোটেক্সিসে হেল্প করে, যে এরা একটা রাসায়নিক উদ্দীপনা ক্রিয়েট করে যার ফলে প্রয়োজনীয় কোষগুলা একত্রিত হয়। প্রয়োজনীয় কোষগুলো কি হয়? প্রয়োজনীয় কোষগুলো একত্রিত হয়, যে প্রয়োজনীয় কোষগুলা কাছাকাছি চলে আসে, প্রয়োজনীয় কোষগুলা একত্রিত হয়। প্রয়োজনীয় কোষগুলা কি হয়? প্রয়োজনীয় কোষগুলা একত্রিত হচ্ছে, প্রয়োজনীয় কোষগুলা কাছাকাছি আসছে, প্রয়োজনীয় কোষগুলা পাশাপাশি আসছে। ভাবছি কালকে আমার এক স্টুডেন্ট আসছে বাসায়। তার হচ্ছে মানে আমার অনেক আগের স্টুডেন্ট বলতে গেলে হচ্ছে যে আমার এলাকার স্টুডেন্ট। মানে হচ্ছে যে আমার যখন অফলাইনে পড়াইতাম তখন আমার কাছে পড়তো। তো মেয়েরা নাকি অর্থনৈতিক ভাবে দুর্বল। তো তার মা আয়শা আমাকে রিকোয়েস্ট করছে, আমি তার থেকে কিছু পেমেন্ট কমায় রাখছি। ভালো স্টুডেন্ট ছিল, আমাদের এলাকার যে কলেজ আছে সেই কলেজের প্রথম সারির স্টুডেন্ট ছিল, ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম কিন্তু। তো এখন হচ্ছে যে মানে সেদিন মা আসলো, অনলাইনেও এখন পড়ে আমার কাছে, অনলাইনেও পেমেন্ট কম দিচ্ছে। তো আমি যেহেতু পরিচিত স্টুডেন্ট অনেক আগে, সো এবং যেহেতু আমি লাইভ দেখছি, শুনছি, জানি, এজন্য পেমেন্ট কিছুটা কম রাখি। তো যেটা হয়েছে, এখন সেদিন তার মা আসছে, মা এসে বলতেছে তার মেয়ে পড়ালেখা করে না। কেন পড়ালেখা করে না? সারাদিন বিটিএস দেখে, সারাদিন বিটিএস দেখে, পড়ালেখা করে না। করে কি বিটিএস দেয়, কি জানি কি দেয়, কেমন নাচানাচি করে, এগুলা দেয় সারাদিন। এখন বিটিএস দেখে ভালো কথা, সমস্যা নেই। বিটিএস এর মধ্যে নিশ্চয়ই বাংলাদেশে তো লক্ষ লক্ষ মানুষ বিটিএস দেখতেছে, পৃথিবীর তো কোটি কোটি মানুষ, নিশ্চয়ই বিটিএস মধ্যে ভালো, বা বিটিএস মানুষের কাছে ভালো লাগে জন্য দেখতেছে। তো কি দেখতেছে না দেখতেছে সেটা নিয়ে আমার কমপ্লেন নেই। আবার অনেক সময় অভিভাবকরা এসে বলে পড়ালেখা হয় না, পাবজি থাকে। স্যার আমি এই মেয়েটার কথা চিন্তা করলাম যে তার বাবার ইকোনমিক্যাল কন্ডিশন ভালো না। তার মা শিক্ষকদের কাছে গিয়ে, মানে আমি দেখি যে তার মা খুব লজ্জা পায়। মানে আমার কাছে যখন সে পেমেন্ট কমাইতে কথা আসছে বলে, খুব মাথাটা নিচু করে থাকে, খুব লজ্জা পায় কথাটা বলার জন্য। এমনকি আমি হচ্ছে তার পেমেন্ট একটা বলছি, সে আমাকে আরো 100-200 টাকা বেশি দেওয়ার চেষ্টা করে সবসময়। তার মানে এটা বোঝা যায় যে সে গরিব, মানে টাকা পয়সা তার কম, বাট তার সম্মান আছে। বাট হচ্ছে সেই মেয়ে এখন হচ্ছে যে পড়ালেখা নাকি ঠিক মতো করে না, ফোন পাইছে, অনলাইনে সারাদিন সে বিটিএস দেখে। এবং এক একজন বিটিএস দেখতে পারে, কেউ কেউ হচ্ছে হিন্দি সিরিয়াল দেখতে পারে, কেউ ইউটিউব দেখতে পারে, কেউ পাবজি খেলতে পারে, নানা কিছু করতে পারে। বাট একটা জিনিস চিন্তা করো যে এখন ওই মেয়ের মধ্যে যদি এই উপলব্ধিটা না থাকে যে না, আমার বাবা কষ্ট করে ইনকাম করে, আমার মা হচ্ছে শিক্ষকদের কাছ থেকে রিকোয়েস্ট করে আমার পেমেন্টটা কমাইছে, পেমেন্টটা কমাইতে চায়, আমার মা কত লজ্জা পায়। So, আমার ভালো করে পড়া উচিত, আমার এই যে বাবা কষ্ট করে টাকাটা দিচ্ছে সেই টাকাটার মূল্যায়ন করা উচিত। বাট আমরা হচ্ছে যে সেটা করি না।
এই যে তোমাদের ব্যাচে আমরা হচ্ছে যে অক্টোবরের 10 তারিখে তোমাদের অ্যাড করছি, অনেক মানুষ আমাদের 3,500 টাকাকে 500 টাকা কমানোর জন্য আমাদের সাথে খারাপ ব্যবহার করছে। কারণ কি? কারণ তারা বড় কোচিং সেন্টারে ভর্তি হয়েছে 18,000 টাকা দিয়ে, আমাদের এখন তারা টাকা দিতে পারবে না, এটা তাদের যুক্তি। মানে কত বড় হিপোক্রিট বাংলাদেশের মানুষ হতে পারে, যে ওইখানে 18,500 টাকা দিয়ে পড়াইতে পারবে, বাট আমাদের এখানে সে টাকা দিতে পারবে না। অনেকে হাফ পেমেন্ট, অল্প পেমেন্ট বলে অনেক কিছু বলে অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার পর 3 মাসের মধ্যেও তাদের টাকা দেওয়ার কথা মনে নেই। এমনকি যাদের আমি পেমেন্ট কম রাখছি তাদের আজ পর্যন্ত আমি দেখিনি এক্সাম ভালো করতে। তার মানে কি? তোমার বাবা মা যে তোমাকে রিকোয়েস্ট করে পেমেন্টটা কমাচ্ছে, সেই পেমেন্টের মূল্য কিন্তু তুমি দিচ্ছ না, সেই কম পেমেন্টের মূল্য কিন্তু তুমি দেওয়া নি তাদের, দিচ্ছ না। তার মানে কি? তোমার থেকে পেমেন্টটা কম রাখা আমার জাস্ট টোটালি ওয়েস্ট, because you are not a good student, you are not a মানে হচ্ছে হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট। তো তাহলে আমি তোমার থেকে শুধু পেমেন্টটা কম রাখি। আর হচ্ছে কয়দিন পর পর স্টুডেন্টদের পেমেন্টটা দিয়ে দিই পুরো রিকোয়েস্ট করা, যে কি পরিমাণ প্যাথেটিক একটা ব্যাপার, কি বলবো। আচ্ছা, তো হচ্ছে যে এই হচ্ছে কথাবার্তা আমাদের সমাজের। যাই হোক, এই হচ্ছে যে আমাদের ম্যাক্রোফেজ আর নিউট্রোফিল শেষ এতটুকু লেখতেছে। ভালো খারাপ কিছু না, বিটিএস ভালো খারাপ এগুলো নিয়ে আমি কিছু বলতে চাই না, কারণ নিশ্চয়ই হাজার হাজার মানুষ দেখতেছে, অবশ্যই এটা ভালো, বা এটাতে মানুষের যারা দেখে তাদের মানে তারা তাদের যে টেস্ট সেন্সেশন সেই অনুযায়ী এটা চলছে। বাট বিটিএস কথা না, একটা টাইমে আমাদের সময় স্টুডেন্টরা হচ্ছে যে গেম অফ ক্ল্যাশ অফ ক্ল্যান খেলে হচ্ছে যে লাইফ শেষ করছে, তারপর ছেলেরা পাবজি খেলে লাইফ শেষ করছে, মেয়েরা হচ্ছে বিভিন্ন মুভি ড্রামা দেখে লাইফ শেষ করছে। তো ব্যাপারটা হচ্ছে যে ফ্যাক্ট আসলে জানেন, ফ্যাক্ট হচ্ছে যে তুমি পড়ালেখা করতেছো না, তুমি তোমার জীবন সম্পর্কে সচেতন না, এটা হচ্ছে ফ্যাক্ট। এবার আসো যে আমাদের প্রতিরক্ষার মধ্যে দুই টাইপের প্রতিরক্ষা রয়েছে, প্রতিরক্ষা বা ইমিউনিটি। আমাদের ইমিউনিটি বা প্রতিরক্ষাকে আমরা আরো দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় যে আমাদের ইনেট ইমিউনিটি, আর একটাকে বলা হয় অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ইনেট ইমিউনিটি আর একটাকে বলা হয় অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ইনেট ইমিউনিটি আর একটাকে বলা হয় অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ইনেট ইমিউনিটি আর একটাকে বলা হয় অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ইনেট বা যেটাকে বলি আমরা সহজাত, ইনেট বা এটাকে আমরা কি বলি সহজাত, বা এটাকে বলা যায় জন্মগত প্রতিরক্ষা, এটা একদম জন্মের সাথে সাথে তুমি এই প্রতিরক্ষাটা পাচ্ছ। অ্যাকোয়ার্ড বা এটাকে আমরা কি বলি অর্জিত প্রতিরক্ষা, অ্যাকোয়ার্ড বা এটাকে আমরা কি বলি অর্জিত প্রতিরক্ষা, এটা তুমি অর্জন করছো। ইনেট ইমিউনিটিটা আমাদের তিন টাইপের হয়। একটা হচ্ছে প্রজাতিগত, যে এক এক প্রজাতির প্রতিরক্ষা সিস্টেম এক এক রকম, যে মানুষের প্রতিরক্ষা সিস্টেম যেমন গরু মহিষের প্রতিরক্ষা সিস্টেম সেম হবে না, তাদেরটা ভিন্ন হবে। তারপর হচ্ছে যে আমাদের গোষ্ঠীগত, গোষ্ঠীগত বা রেসিয়াল যেটা, এটা হচ্ছে যে বিশেষ করে হোয়াইট এন্ড ব্ল্যাকদের মধ্যে দেখা যায় প্রতিরক্ষা সিস্টেম ভিন্ন ভিন্ন। যেমন ব্ল্যাকরা বেশি হচ্ছে যে আমাদের যক্ষা রোগে আক্রান্ত হয়, ব্ল্যাকরা দেখা যায় বেশি যক্ষা রোগে আক্রান্ত হয়। আর একটা হচ্ছে ব্যক্তিগত, আর একটা হচ্ছে ব্যক্তিগত, আর একটা হচ্ছে ব্যক্তিগত। ব্যক্তিগত মানে কি? ব্যক্তিগত মানে হচ্ছে যে পার্সোনাল, ব্যক্তিগত মানে পার্সোনাল, যেগুলো ম্যান টু ম্যান প্রতিরক্ষা সিস্টেম ডিপেন্ড করে। অনেকে আছে বৃষ্টিতে ভিজলেও কিচ্ছু হয় না সারাদিন, আর অনেকের মাথায় এক ফোঁটা বৃষ্টির পানি পড়লে জ্বর চলে আসে। তার মানে কি? তোমাদের ব্যক্তিগত প্রতিরক্ষা সিস্টেম, বিশেষ করে মেয়েদের ইমিউনিটি একটু কম থাকে, দেখা যায় অনেক মেয়ে সারা বছর রোগ শোকে ভুগে। আচ্ছা, এই তোমরা কমেন্টে টক্সিক কমেন্ট করা বাদ দাও তো। কোনো কিছুই আসলে খারাপ নয়, দুনিয়ায় সবকিছুই ভালো, এই দুনিয়ায় সবকিছুই ভালো, ঠিক আছে? এই দুনিয়ায় সবকিছুই ভালো, কোনো কিছু খারাপ না, সবকিছুরই পজিটিভ এন্ড নেগেটিভ দুইটা সাইডই আছে। কোনটাকে তুমি বড় করে দেখবে সেটা হচ্ছে বড় কথা। যেমন কিছুদিন আগে দেখলাম যে বিটিএস টা কোন একটা কাদের জানি যে ব্ল্যাকদের একটা ইয়া হয়েছে না আমেরিকাতে, ওই ব্ল্যাকদের যে আমেরিকাতে একটা মানে হচ্ছে যে ব্ল্যাক
লাইফ ম্যাটার্স। ওই প্রোগ্রামের জন্য বিটিএস $1 মিলিয়ন হচ্ছে ওরা ওই জায়গায় তাদের হচ্ছে হেল্প করছে। বিটিএস $1 মিলিয়ন দিছে দেখে ওদের যে ফ্যান ফলোয়াররা আছে তারাও নিজেরা ক্রাউড ফান্ডিং করে $1 মিলিয়ন হচ্ছে যে দিছে, যে না আমার ফ্যানরা দিছে, মানে আমরা যাদের ভক্ত তারা দিছে, আমরাও দিছি। তো এখানে খারাপ ভালোর কিছু নেই, সবকিছুরই ভালো খারাপ দিক সবই রয়েছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে কোনটা তুমি নিচ্ছ, ভালোটা নিচ্ছ না খারাপটা নিচ্ছ। অনেকেই বলে যে বিটিএস এর যে গানগুলো আছে সেই গানগুলো খুব ইন্সপায়ারিং গান, নিজেকে নিয়ে গান, সেগুলো নিজেকে মোটিভেট করার গান, মানে এগুলা যদি তুমি ইংরেজিতে কনভার্ট করো, কোরিয়াতে তুমি বুঝবে। ব্যাপারটা হচ্ছে এখন তুমি কি সেই জিনিসটাকে নিজের লাইফের জন্য সেখানে যে ধরো গানের মধ্যে মোটিভেশন কথা বা নিজেকে নিয়ে যে কথাবার্তা বলা আছে, এটাকে এখন তুমি তোমার লাইফের জন্য পজিটিভলি ইউজ করতেছো নাকি তোমার লাইফের জন্য নেগেটিভলি ইউজ করতেছো, সেটা টোটালি ডিপেন্ডস অন ইউ। সবকিছু ক্ষেত্রে সবকিছু তোমার উপর ডিপেন্ড করে। ওকে, সো একটা হচ্ছে আমাদের ইনেট ইমিউনিটি আর একটা হচ্ছে আমাদের অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এই যে অ্যাকোয়ার্ড ইমিউনিটি রয়েছে, এই অ্যাকোয়ার্ড ইমিউনিটির মধ্যে দুইটা ভাগ আছে, একটাকে বলি অ্যাক্টিভ আর একটাকে বলি আমরা প্যাসিভ। এই অ্যাকোয়ার্ড ইমিউনিটিটা আমরা একটু ভালো করে পড়বো। অ্যাকিউট ইমিউনিটিটা মানে হচ্ছে আমাদের বডিতে অ্যান্টিবডি উৎপাদন, আমাদের বডিতে অ্যান্টিবডি উৎপাদন, অ্যান্টিবডি উৎপাদন হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটির মেইন কথা কি? অ্যান্টিবডি। এখন হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি আমাদের দুই প্রকার। অ্যাকোয়ার্ড ইমিউনিটি আমি এই জায়গাটা মুছে দিলাম, আমাদের ইমিউনিটি এই জায়গায় কথা বলতে কিছু নাই, এটা মুছে দিলাম। অ্যাকোয়ার্ড ইমিউনিটি আমাদের দুই প্রকার। অ্যাকোয়ার্ড ইমিউনিটি আমাদের কয় প্রকার? অ্যাকোয়ার্ড ইমিউনিটি হচ্ছে আমাদের দুই প্রকার। অ্যাকোয়ার্ড ইমিউনিটি হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে যে আমাদের অ্যাক্টিভ আর একটা হচ্ছে আমাদের প্যাসিভ। একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে আমাদের প্যাসিভ। একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। দুইটা করে দেখা যায়। এই যে অ্যাক্টিভ যে রয়েছে, এই অ্যাক্টিভ আর একটা হচ্ছে আমাদের প্যাসিভ। একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে আমাদের কি প্যাসিভ। একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে আমাদের প্যাসিভ। এই অ্যাক্টিভ যে রয়েছে, এই অ্যাক্টিভের মধ্যে আমাদের দুইটা টাইপ রয়েছে। একটাকে বলি হচ্ছে যে আমরা ন্যাচারাল, আর একটাকে বলি আমরা আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল একটাকে বলি আমরা ন্যাচারাল, আর একটাকে বলি আমরা আর্টিফিশিয়াল। এই যে প্যাসিভ যে রয়েছে, এই প্যাসিভের মধ্যে আমাদের দুইটা রয়েছে, একটাকে বলি আমরা ন্যাচারাল আর একটাকে বলি আমরা আর্টিফিশিয়াল। প্যাসিভের মধ্যে আমাদের দুইটা রয়েছে, একটাকে বলি হচ্ছে আমরা ন্যাচারাল আর একটাকে বলি হচ্ছে আমরা আর্টিফিশিয়াল। ন্যাচারাল আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল। একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল। অ্যাক্টিভ মানে হচ্ছে অ্যান্টিবডি যদি তোমার দেহে উৎপন্ন হয়। অ্যাক্টিভ মানে কি? অ্যান্টিবডি যখন তোমার দেহে তৈরি হয়, অ্যান্টিবডি যদি তোমার দেহে তৈরি হয়, অ্যান্টিবডিটা যদি তোমার দেহে তৈরি হয়, অ্যান্টিবডি যদি তোমার দেহে তৈরি হয়, অ্যান্টিবডি যদি তোমার দেহে তৈরি হয়, তখন সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ইমিউনিটি। অ্যান্টিবডিটা যদি তোমার দেহে তৈরি হয়, তখন সেটা কি? অ্যান্টিবডি তোমার দেহে তৈরি হলে সেটা হচ্ছে আমাদের এই অ্যাক্টিভ ইমিউনিটি, অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যান্টিবডি যদি তোমার দেহে তৈরি হয়, অ্যান্টিবডি যদি তোমার দেহে তৈরি হয়, তখন সেটা অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। আর অ্যান্টিবডি যদি অন্যের দেহে তৈরি হয়, অন্যের দেহে অ্যান্টিবডিটা অন্যের দেহে তৈরি হয়েছে, সেটা তুমি নিয়ে এসেছো। অ্যান্টিবডি অন্যের দেহে তৈরি পর তা তোমার দেহে আসলো। অ্যান্টিবডি তৈরি হয়েছে অন্যের দেহে, সেটা তোমার দেহে আসলো, তাইলে সেটাকে আমরা বলবো হচ্ছে প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। দ্যাট মিন্স হচ্ছে তুমি অ্যাক্টিভলি তৈরি করনি, প্যাসিভলি তৈরি করছো। তোমার বডি যেটা একবার তৈরি করা শিখে গেছে, সেটা হচ্ছে যে আমাদের আবার তৈরি করতে পারবে। তো বলা হয় আসলে যে আমাদের এক শিক্ষক ছিল, সে বলতো যে যে 1 লাখ টাকা কিভাবে কামাইতে হয় এটা শিখে গেছে, সে 1 কোটি টাকা কামাইতে পারবে। আর যে 1 লাখ টাকা দান পাইছে, যে অনুদান দিছে তাকে কেউ 1 লাখ টাকা, সে 1 লাখ টাকা দিয়ে সে কিছুই করতে পারবে না জীবনে। লাইক এরকম যে আমাদের এই অ্যাক্টিভ ইমিউনিটি যেটা, এই অ্যাক্টিভ ইমিউনিটি হচ্ছে যে আমাদের নিজের দেহে যখন অ্যান্টিবডি তৈরি হয়, যে আমাদের বডিতে কোনো জীবাণু প্রবেশ করছে, সেই জীবাণু প্রবেশের ফলে আমাদের বডিতে কোনো জীবাণু প্রবেশ করেছে, সেই জীবাণু প্রবেশের ফলে
আমাদের বডিতে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে সেই অ্যান্টিবডি গুলো আমার দেহ নিজে তৈরি করেছে। আমাদের বডি যখন নিজে অ্যান্টিবডি তৈরি করে সাথে সে মেমোরি সেলও তৈরি করে রাখে, পরবর্তীতে যখন বিপদ আপদ আসবে তখন যেন সে সাড়া দিতে পারে। তার মানে সে এখানে হয়তো 10,000 অ্যান্টিবডি তৈরি করছে, বা সে ক্যাপাবিলিটি অর্জন করে রাখছে, সেজন্য 1 কোটি অ্যান্টিবডি তৈরি করতে পারে। আর এখানে প্যাসিভ মানে কি, অন্যের থেকে ধার নিছে, অন্যের থেকে অনুদান নিছে। আমরা কিন্তু অনুদান নিতে পছন্দ করি, যে অনুদান নিব, টাকা নিব মানুষের থেকে। জীবনে যত দুরবস্থাই পড়, কখনো মানুষের থেকে মানে অনুদান, ধার, তারপর হচ্ছে মানুষের থেকে মানে হচ্ছে যে টাকা নিবা না জীবনে। তুমি যদি খুব বিপদে পড়ো, খুব বড় লোক একজনকে গিয়া বলো আমাকে কাজ দেন, আমি কামাই করে খাবো, নট হাত পেতে খাওয়া। হাত পেতে যদি একবার খাওয়া শুরু করো, আজীবন হাত পেতেই খেতে হবে। আর যদি একবার কামাই করা শিখে যাও, আজীবন তুমি কামাই করে খেতে পারবে। সো এই হচ্ছে যে আমাদের বডির সাথে কথাবার্তা। হ্যাঁ, এখন এই অ্যাক্টিভ ইমিউনিটিটা আমরা ন্যাচারালি অর্জন করতে পারি, আর্টিফিশিয়ালি অর্জন করতে পারি। ন্যাচারালি কিভাবে, যে কোনো রোগে আক্রান্ত হলে আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি করা হবে। তো ন্যাচারাল বা প্রাকৃতিক, আর্টিফিশিয়াল বা কৃত্রিম, আর্টিফিশিয়াল বা কৃত্রিম। আর এটাকে বলা অ্যাক্টিভ। এর ইংরেজি কি? অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়। অ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভ মানে সক্রিয়। আর প্যাসিভ মানে কি? প্যাসিভ মানে হচ্ছে অক্রিয়। অ্যাক্টিভ মানে সক্রিয়, আর প্যাসিভ মানে কি? প্যাসিভ মানে হচ্ছে অক্রিয়। এই যে ন্যাচারাল রয়েছে, ন্যাচারাল হচ্ছে কোনো রোগে আক্রান্ত হলে, ন্যাচারাল হচ্ছে তুমি কোনো রোগে আক্রান্ত হয়েছো, কোনো রোগে আক্রান্ত হয়েছো, তুমি কোনো রোগে আক্রান্ত হয়েছো, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ন্যাচারাল বলা হয়। সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ন্যাচারাল বলা হয়। আর আর্টিফিশিয়াল কি? আর্টিফিশিয়াল হচ্ছে তুমি রোগে আক্রান্ত হওনি, বাট রোগের যে জীবাণুটা আছে সেটা তুমি তোমার দেহে প্রবেশ করাইছো। রোগে আক্রান্ত অনেক, বাট রোগের যে রোগ হওয়ার জন্য দায়ী যে জীবাণু, সেটাকে নিষ্ক্রিয় করে তুমি তোমার দেহে প্রবেশ করেছো। এটাকে কি বলে বলো তো? আমরা একটা রোগের জীবাণুটাকে নিষ্ক্রিয় করে আমাদের বডিতে প্রবেশ করাবো। যে কোনো রোগের জীবাণুকে আমরা নিষ্ক্রিয় করে দেহে প্রবেশ করাবো। নিষ্ক্রিয় করে দেহে প্রবেশ করাবো, এটাকে কি বলে? টিকা বলে বা ভ্যাকসিনেশন বলে, তাই না? আর্টিফিশিয়াল মানে হচ্ছে আমরা যদি ভ্যাকসিনেশন নিই, ভ্যাকসিনেশন বা টিকা, টিকা গ্রহণ। টিকা গ্রহণ করলে আমাদের বডিতে জীবাণুটা প্রবেশ করছে, বা জীবাণুটা কি নিজে নিজে প্রবেশ করছে না, জীবাণুটাকে আমি আর্টিফিশিয়াল বা কৃত্রিম ভাবে আমার দেহে ঢুকাইছি। বাট এখানেও আমি জীবাণু ঢুকাইছি, এখানেও আমরা জীবাণু ঢুকাইছি। এখানে যে জীবাণুটা আমি ঢুকাইছি, এই যে আমাদের কোনো রোগে আক্রান্ত হওয়ার পর যে জীবাণুটা আমরা ঢুকিয়েছি, এই জীবাণুটা কি? এই জীবাণুটা আমি সরাসরি আমার বডিতে ঢুকছে। আর এই যে জীবাণুটা, এটা আমি হচ্ছে যে আর্টিফিশিয়ালি ঢুকাইছি, বা আমি ল্যাবরেটরিতে ব্যবহার করে ঢুকাইছি। তাইলে এটা হচ্ছে আমাদের, এর ফলেও অ্যান্টিবডি আমাদের দেহে তৈরি হবে, এর ফলেও অ্যান্টিবডি তৈরি হবে, কারণ দুই জায়গায় জীবাণু প্রবেশ করেছে। এখানে যে অ্যান্টিবডি তৈরি হবে ন্যাচারালি, এখানে যে তৈরি হবে কৃত্রিম ভাবে আমাদের অ্যান্টিবডি তৈরি হবে, মানে কৃত্রিম প্রবেশের ফলে অ্যান্টিবডি তৈরি হবে। বাট দুই ক্ষেত্রে অ্যান্টিবডি আমার নিজের বডিতে প্রবেশ তৈরি হবে। সো এই জন্য কি বলবো, এটাকে অ্যাক্টিভ বা সক্রিয় বলবো। ন্যাচারাল যে ওয়ার্ডটা রয়েছে, ন্যাচারাল, ন্যাচারাল হচ্ছে যে আমাদের ন্যাচারাল ওয়েতে আমাদের বডিতে অ্যান্টিবডি প্রবেশ। আমাদের সাথে তো কারো কোনো সম্পর্ক নেই, ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের বডিতে অ্যান্টিবডি নিয়ে আসতে পারবে না। আমাদের সাথে শুধুমাত্র সম্পর্ক ছিল আমাদের মায়েদের একদম পেটের থাকা অবস্থায়, মায়েদের সাথে আমাদের অমরা বা প্লাসেন্টা দিয়ে আমরা যুক্ত ছিলাম। তো মায়েদের থেকে আমরা কি পাই, যে মায়ের দেহ থেকে দেখা যায় অমরা বা আমাদের হচ্ছে যে প্লাসেন্টা আছে, এই প্লাসেন্টা থেকে আমরা মায়েদের থেকে এই ন্যাচারাল অ্যান্টিবডি পাই। এই ন্যাচারাল অ্যান্টিবডিটা আমরা পাই কার থেকে? মায়ের থেকে। মায়ের থেকে পাই, মায়ের থেকে আমরা দুইটা অ্যান্টিবডি পাই। একটা হচ্ছে অমরার মাধ্যমে, অমরা বা প্লাসেন্টার মাধ্যমে আসে আইজিজি আর শাল দুধ। একদম বাচ্চা হওয়ার পর মায়েদের বুকের দুধ থেকে যে দুধটা আসে শাল দুধ, ওটাকে বলে কলোস্ট্রম। কলোস্ট্রম, এই শাল দুধ বা কলোস্ট্রমের মধ্যে পাওয়া যায় আইজিএ। এই দুইটা অ্যান্টিবডি মায়েরা আমাদের জন্মের পর আমাদের গিফট আকারে দেয়, এটা হচ্ছে মায়েদের পক্ষ থেকে গিফট। আর আর্টিফিশিয়াল যে ইমিউনিটিটা আছে, আর্টিফিশিয়াল ইমিউনিটিটা হচ্ছে যে আর্টিফিশিয়াল অ্যান্টিবডি তুমি কার থেকে নিতে পারো। এটা হচ্ছে যে করোনা ভাইরাসের সময় বর্তমানে শুনবা হয়তো যে প্লাজমা ডোনেশন। প্লাজমা মানে হচ্ছে আমাদের রক্তরস। এই প্লাজমার মধ্যে আমাদের অ্যান্টিবডি থাকে। প্লাজমা মানে কি? প্লাজমা মানে হচ্ছে রক্তরস। প্লাজমা প্লাজমা মানে কি? প্লাজমা মানে হচ্ছে রক্তরস। প্লাজমা মানে কি? প্লাজমা মানে হচ্ছে রক্তরস। প্লাজমা মানে কি? প্লাজমা মানে হচ্ছে
রক্তরস। এই যে তুমি প্লাজমা দেখতে পাচ্ছ, এই প্লাজমা মানে হচ্ছে রক্তরস। এই যে এখানে প্লাজমা দেখতে পাচ্ছ, এই প্লাজমা মানে হচ্ছে রক্তরস। এই যে আমরা প্লাজমা দেখতে পাচ্ছি, এই প্লাজমা মানে কি? এই প্লাজমা মানে হচ্ছে আমাদের রক্তরস। এইখানে আমরা দেখতে পাচ্ছি কি? এখানে দেখতে পাচ্ছি আমরা প্লাজমা। এই প্লাজমা মানে হচ্ছে রক্তরস। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে প্লাজমা। প্লাজমা মানে রক্তরস। সেই প্লাজমা বা রক্তরস আমাদের অ্যান্টিবডি আছে। করোনা ভাইরাস তুমি আক্রান্ত হয়েছে, তোমার বডি করোনার বিরুদ্ধে যুদ্ধ করেছে, যুদ্ধ করে তোমার বডি অ্যান্টিবডি তৈরি করেছে। অ্যান্টিবডি গুলো তোমার রক্তরসে আছে। তুমি সুস্থ হয়ে যাওয়ার পর তোমার বডিতে অ্যান্টিবডি গুলা এখনো বলবৎ আছে। এখন তোমার বডি থেকে যদি আমি রক্ত নিই, রক্ত নিয়ে যদি প্লাজমা আলাদা করি, প্লাজমা আলাদা করে সেটা যদি আরেকজনের দিই, তাহলে আরেকজনের দেহ সেই অ্যান্টিবডি গুলো পাস হবে। তো এই যে অ্যান্টিবডি পাস করা, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে যে এই আর্টিফিশিয়াল ইমিউনিটি। এটা হচ্ছে যে প্লাজমা ডোনেশন বা হচ্ছে সিরাম কালেক্ট, প্লাজমা বা সিরাম ডোনেশন। এখানে আমরা কি করতে পারি? এখানে আমরা প্লাজমা বা সেরাম, সেরামটাও করতে পারি। সেরামের মধ্যে ভালো পরিমাণে অ্যান্টিবডি পাওয়া যায়, ডোনেশন করতে পারি। কার ডোনেশন? প্লাজমা বা সেরাম ডোনেশন। যে রোগ থেকে সুস্থ হওয়া ব্যক্তি। কার নিবে? এটা সবার যারটা নিতে পারবে? তোমার প্লাজমা নিয়ে খুব বেশি লাভ হবে না। রোগ থেকে সুস্থ হওয়া ব্যক্তি, রোগ থেকে সুস্থ হয়ে, রোগ থেকে যে সুস্থ হয়েছে, হওয়ার পর পর, রোগ থেকে সুস্থ হওয়ার পর পর তখন অ্যান্টিবডিটা অনেক বেশি থাকে। যে কোনো রোগে তুমি ভুগছো, রোগ থেকে সুস্থ হওয়ার পর পর তোমার অ্যান্টিবডিটা অনেক বেশি থাকে। যে কোনো রোগে তুমি ভুগছো, রোগ শোকে তুমি আক্রান্ত হয়েছো, রোগ শোকে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর পর তোমার এই অ্যান্টিবডি গুলো সবচেয়ে বেশি থাকে। এতটুকু মাঝখানে কারো কোনো প্রশ্ন আছে? তুমি বলো যে করোনা ভাইরাসের কারণে যে প্লাজমা থেরাপি দেওয়া হয়, সেই প্লাজমা থেরাপি কি হবে? অ্যাক্টিভ না প্যাসিভ? এখানে কিন্তু দুইটা কথা আছে। প্রথমত এরা সবাই অ্যাকওয়ার্ড, তারপর তারা অ্যাক্টিভ নাকি তারা প্যাসিভ, তারা কি ন্যাচারাল নাকি তারা আর্টিফিশিয়াল, মেনশন করতে হবে। আরে বই ওরা জানে কিছু? গাধার মতো লেখা আছে হাসপাতালে অনাক্রমিত। কেন হাসপাতাল ছাড়া অন্য কোনো জায়গায় মানুষ ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারে না? অন্য কোনো জায়গায় ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে সেইটার বিরুদ্ধে আমাদের বডিকে অ্যান্টিবডি তৈরি করবে না? গাধার মতো লেখা রাখছে যে হাসপাতাল বা ক্লিনিকের সংক্রমণ। কেন ভাই? এই ধরনের সংক্রমণ ছাড়া অন্য কোনো সংক্রমণ হয় না মানুষের? একটা জুলজি বই লেখা উচিত একজন ডক্টর। জুলজি বই কখনো একজন মানে অন্তত হচ্ছে মানব দেহের পোর্শনটা লিখবে একজন ডাক্তার। জুলজি বই মানব দেহের পোর্শনটা কখনো একজন হচ্ছে যে আহ, মানে জুলজিস্ট লেখা উচিত না। বা না লিখলেও জুলজিস্টের উচিত বইটা যে কোনো একজন খ্যাতিমান ডাক্তারকে দিয়ে বইটাকে হচ্ছে রিরাইট করানো, ভুল শুদ্ধ গুলা দেখানো। ওকে, আচ্ছা, এতটুকু বুঝছো কিনা এখন তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করলেই বোঝা যাবে। আচ্ছা, তোমরা আমাকে উত্তর দাও। ধরো প্লাজমা থেরাপি কোনটা, কোন ধরনের ইমিউনিটি? আমাকে উত্তর দিবা। হ্যাঁ, প্লাজমা থেরাপি এটা কোন ধরনের ইমিউনিটি? আমাদের একটা কোন ধরনের প্রতিরক্ষা সিস্টেম? তারপর হচ্ছে মা থেকে প্রাপ্ত অ্যান্টিবডি, ভ্যাকসিনেশন। যে কোনো রোগের রোগে শোকে ভোগার পর তৈরি অ্যান্টিবডি। বলো। اللهم صل على سيدنا مولانا محمد رسول الله صلى الله عليه وسلم.
প্রথমটা হচ্ছে এই দুইজনের ক্ষেত্রে আমরা অন্য থেকে অ্যান্টিবডি পাই, তার মানে এটা প্যাসিভ। আমাদের প্লাজমা থেরাপিটা হচ্ছে আর্টিফিশিয়াল প্যাসিভ, এটা হচ্ছে আমাদের ন্যাচারাল প্যাসিভ। ভ্যাকসিনেশনটা হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল অ্যাক্টিভ, দেখি আমাদের ন্যাচারাল অ্যাক্টিভ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের চারটা। আশা করি পরীক্ষা আসলে তুমি এটা পারবে। এবার আসো যে অ্যান্টিবডি। আচ্ছা তোমরা বলো কোনটা ভালো, অ্যাকোয়ার্ড ইমিউনিটি ভালো, মানে অ্যাকোয়ার্ড ইমিউনিটির মধ্যে কোনটা ভালো, অ্যাক্টিভটা ভালো না প্যাসিভটা ভালো, কোনটার বেনিফিশিয়াল রোল অনেক বেশি? এবার অ্যান্টিবডি। অ্যান্টিবডির মধ্যে হচ্ছে আমাদের দুইটা শৃঙ্খল থাকে, এটাকে বলা হয় এই যে বড় বিশাল বড় এটাকে বলে ভারী শৃঙ্খল, আর যে ছোট যেটা এটাকে বলে হালকা শৃঙ্খল। এই ভারী এবং হালকা শৃঙ্খল দুইটা একে অপরের সাথে একটা ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত থাকে। এই ভারী এবং হালকা শৃঙ্খল দুইটা একে অপরের সাথে একটা ডাইসালফাইড, ভারী এবং হালকা শৃঙ্খল দুইটা আমরা দেখতে পাই একে অপরের সাথে ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত থাকে। এই ভারী এবং হালকা শৃঙ্খল দুইটা একে অপরের সাথে ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত থাকে। দুইটা ভারী শৃঙ্খল একে অপরের সাথে এই ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত থাকে। দুইটা কি এরকম ডাইসালফাইড বন্ড দ্বারা একে অপরের সাথে যুক্ত অবস্থায় রয়েছে। এখন কথা হচ্ছে যে এখান থেকে আমরা কি কি দেখতে পাবো, বা অ্যান্টিবডিটা আমাদের একটা ওয়াই আকৃতি হয়। এই অ্যান্টিবডির মধ্যে আমার অ্যান্টিবডির আকৃতিটা যদি আমি একটু করে দিই, আকৃতিটা সো নরমালি অ্যাজ ইউজুয়াল আমাদের অ্যান্টিবডিটা দেখতে এরকম হয়, একটা এরকম ওয়াই আকৃতির অ্যান্টিবডি হয়। অ্যান্টিবডির মধ্যে হচ্ছে এই যে দুইটা শৃঙ্খল আছে, এই দুইটা শৃঙ্খলকে বলা হয় ভারী শৃঙ্খল, এই দুইটা শৃঙ্খলকে বলা হয় ভারী শৃঙ্খল বলা হয়। এবং এই যে আমরা ছোট যে শৃঙ্খলটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় হালকা শৃঙ্খল। ভারী শৃঙ্খল এটাকে কি বলা হয়, হালকা শৃঙ্খল বলা হয়। ভারী শৃঙ্খল এটাকে বলা হয় হালকা শৃঙ্খল বলা হয়। এবং হচ্ছে এই যে এখানে রয়েছে এটাকে বলা হয় ডাইসালফাইড বন্ড। দেখো তো একটা ওয়াই আকৃতির অ্যান্টিবডির মধ্যে জাস্ট এরকম একটা ওয়াই এর মধ্যে কয়টা ডাইসালফাইড বন্ড রয়েছে, ডাইসালফাইড বন্ড, এটাকে বলা হয় ডাইসালফাইড বন্ড বলা হয়। ভারী শৃঙ্খল যে আছে এর ওজন হচ্ছে 50 থেকে 70 কিলো ডালটন, 50 থেকে 70 কিলো ডালটন, 50 থেকে 70 50 to 70 কিলো ডালটন। হালকা শৃঙ্খল যে আছে এটা হচ্ছে 23 কিলো ডালটন আমাদের। তারপর হচ্ছে এই যে জায়গাটা, এই একদম উপরের এই রিজনটা, উপরের এই রিজনটা, একদম উপরের এই রিজনটাকে বলা হয় পরিবর্তনশীল অঞ্চল। এই জায়গাটা অ্যান্টিজেনের পরিবর্তনশীল অঞ্চল, পরিবর্তনশীল অঞ্চল। এই যে এরিয়াটা আছে এই এরিয়াটা অ্যান্টিজেনের উপর ভিত্তি করে, এই যে এরিয়াটা আছে অ্যান্টিজেনের উপর ভিত্তি করে নিজের আকৃতি চেঞ্জ করতে পারে। ও কি করে, ও হচ্ছে নিজের আকৃতি চেঞ্জ করতে পারে, ও নিজের আকৃতি চেঞ্জ করতে পারে কার উপর ভিত্তি করে, অ্যান্টিজেনের আকৃতির উপর ভিত্তি করে সে তার আকৃতি পরিবর্তন করতে পারে। সো এই যেটা এটা হচ্ছে আমাদের একটা অ্যান্টিজেন, এটা কি, এটা হচ্ছে একটা অ্যান্টিজেন, এটা একটা অ্যান্টিজেন। আর এই যে জায়গাটা রয়েছে এটা একটা অ্যান্টিবডির মধ্যে যে পরিবর্তনশীল যে জায়গা, অ্যান্টিবডির মধ্যে এই যে জায়গাটা পরিবর্তন হয়েছে এটাকে বলা হয় প্যারাটপ বলা হয়, এটাকে কি বলা হয়, প্যারাটপ। আর অ্যান্টিজেনের মধ্যে যে জায়গাটা এই প্যারাটপের সাথে যুক্ত হয় তাকে বলা হয় এপিটপ। তার মানে এই অ্যান্টিজেনের মধ্যে আছে এপিটপ আর অ্যান্টিবডির মধ্যে আছে প্যারাটপ। অ্যান্টিবডির মধ্যে কি রয়েছে, অ্যান্টিবডির মধ্যে রয়েছে প্যারাটপ। অ্যান্টিবডির মধ্যে এই অ্যান্টিজেন ধরার জন্য যে জায়গাটা তাকে বলা হয় প্যারাটপ। অ্যান্টিবডি হচ্ছে প্যারা দেয়, কাকে প্যারা দেয়, অ্যান্টিজেনকে প্যারা দেয়। অ্যান্টিজেনের মধ্যে যে জায়গাটা থাকে অ্যান্টিবডি ধরার জন্য তাকে বলা হয় প্যারাটপ। আর অ্যান্টিজেনের মধ্যে এই প্যারাটপে যুক্ত হওয়ার জন্য যে জায়গাটা থাকে তাকে বলা হয় এপিটপ।
ওই লাস্টে একটা ই আছে। তিনটা বন্ড আছে। কয়টা বন্ড আছে? তিনটা বন্ড আছে। ই এর কয়টা বন্ড আছে? তিনটা বন্ড আছে। কয়টা বন্ড আছে? তিনটা বন্ড আছে। ওকে, এতটুকু ছবি আঁকা হয়েছে, বোঝা হয়েছে এতটুকু। এটাকে তালাচাবি মডেলও বলে, লক এন্ড কি মডেলও বলে, অনেকে কেন বলে কি জানি, মানে একটা আরেকটা ধরে ফেলে, এই জন্য তাদের লক এন্ড কি মডেলও বলে। ওকে, যারা যারা ক্লাস করতেছো তাদের পড়ালেখার অবস্থা কি? তোমাদের কেমন যাচ্ছে তোমাদের পড়ালেখা? যারা ক্লাস করতেছো তাদের তো খোঁজ খবর নেওয়ার কোনো সুযোগ নেই, করতেছে না। যারা ক্লাস করতেছে তোমাদের পড়ালেখার কি খবর? তোমরা নিজেরা খুশি তো নিজেদের পড়ালেখার উপর? মানে তুমি নিজে হ্যাপি তোমার পড়ালেখার উপর? তুমি যে পড়ালেখা করতেছো সেটার উপর তুমি নিজে খুশি তো? নিজের কাছে মনে হচ্ছে ইউ আর ডুইং এনাফ, নাকি তোমার নিজের কাছে মনে হচ্ছে না ইউ আর নট ডুইং এনাফ, ইউ নিড টু ডু মোর? কি মনে হচ্ছে তোমার নিজের কাছে? মানে তোমার সেলফ অ্যাসেসমেন্ট কি তোমার ব্যাপার? হোয়াট ইজ ইউর সেলফ অ্যাসেসমেন্ট অ্যাবাউট ইউ? নিজের অ্যাসেসমেন্টটা কিন্তু অনেক বড় লাগে, বুঝছো? দেখো তোমাদের কারো অ্যাসেসমেন্টই হচ্ছে নিজের প্রতি ভালো না। তোমার নিজের প্রতি নিজের অ্যাসেসমেন্ট যদি ভালো না হয় তো তুমি ভালো করবে কেমনে বলো? তো নিজের প্রতি নিজের অ্যাসেসমেন্টটা সর্বপ্রথম ঠিক করতে হবে যে না, তুমি আর ইউ হ্যাপি অ্যাবাউট ইউর প্রিপারেশন? ইফ ইউ আর, দেন হচ্ছে যে দেখবো যে না, ভালো লাগবে যে না আমি আমার প্রিপারেশনের ব্যাপারে হ্যাপি, আমার প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। তো নিজেকে হ্যাপি করার চেষ্টা করো, পড়ালেখাটা করো নিজেকে হ্যাপি করার জন্য। কারণ আমি নিজে ফিল করি যখন আমি পড়ালেখা করি না বা আমার পড়াটা যখন ঠিকঠাক মতো হয় না, তখন আমার চারপাশে অশান্তি লাগে। যখন আমার পড়াটা ঠিকঠাক মতো হয় তখন আমার চারপাশে শান্তি শান্তি লাগে। So, আমার মনে হয় তোমাদের ক্ষেত্রেও ব্যাপারটা সেম। সো দ্যাটস ওয়াই নিজেকে হ্যাপি করার জন্য পড়ো। সবসময় মনে রাখবো যে জীবনের সফলতার প্রথম শর্ত হচ্ছে নিজের জন্য কাজ করতে হবে। তুমি যদি অন্যের ব্যাপারে চিন্তা করে থাকো, আমি যদি তোমাদের ব্যাপারে চিন্তা করে থাকি, তাইলে তোমরা উপকৃত জীবন হবে। আমি যদি এটা চিন্তা করে পড়াই যে আমার ওদের এমন ভাবে পড়াইতে হবে যেন আমি নিজে স্যাটিসফাইড থাকি, নিজের স্যাটিসফ্যাকশন সবচেয়ে বড় জাজমেন্ট হচ্ছে নিজের কাছে, যে আমি যদি নিজে স্যাটিসফাইড থাকি না, আই হ্যাভ গিভেন এনাফ এফোর্ট টু দেয়ার কাছে, তাদের কাছে আমি এনাফ এফোর্ট দিচ্ছি, এই স্যাটিসফ্যাকশন যদি আমি নিজের মধ্যে অর্জন করতে পারি, তাইলে তার মানে আমি তোমাদের আশপাশে আসলে এনাফ। এখন আছে কিছু মানুষ যে অল্প করে নিজের অনেক মানে অনেক বড় কিছু ভাবে, সেরকম মানুষ তো সবাই না। মানুষ অল্প কিছু, অনেকে দেখবা যে জাস্ট তোমার তুড়ি মাইরা বলবো ও অনেক কিছু করে দিয়েছে, ওটা মুখের কথা হয়তো মানুষ বলে, but নিজের কাছে একটা না, নিজের আদালত বলতে একটা জিনিস আছে, ওরা নিজের আদালতে নিজে সেটা দিতে হবে। তো নিজের অ্যাসেসমেন্টটা তোমাদের নিজের কাছে ভালো করতে হবে না, তুমি তোমার তুমি করছো নিজেকে জানার জন্য। ওকে,
ওকে, সো অ্যান্টিবডির টাইপের মধ্যে যদি বলি, অ্যান্টিবডির আরেকটা নাম হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন। অ্যান্টিবডির আরেকটা নাম হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন। অ্যান্টিবডি, দেখো তুমি এই চ্যাপ্টার থেকে কিছু পড়ো আর না পড়ো, তোমার এই টপিকটা পারতেই হবে। সো এখানে যা যা লেখা দিব, একটা ওয়ার্ড যদি বুঝছো তুমি শেষ। ইমিউনোগ্লোবিন 5 টাইপের, আমরা মনে রাখবো গ্যাম ডি, আইজি জি, আইজি এ, আইজি এম, আইজি ডি, আইজি ই। এই 5 প্রকার ইমিউনোগ্লোবিন আমাদের রয়েছে। গ্যাম ডি, যেটা আমরা বলি কি দিয়ে, যেটা আমরা বলি হচ্ছে গ্যাম ডি দিয়ে, এটা আমরা বলি হচ্ছে গ্যাম ডি। এই আইজিই আছে, এটার পরিমাণ 75%। আইজিএ যে রয়েছে, এই আইজিএ এর পরিমাণ হচ্ছে আমাদের 15%। আইজিএ এর পরিমাণ হচ্ছে 15%। আইজিএ এর পরিমাণ কি? আইজিএ এর পরিমাণ 15%। আইজিএম যে আছে, আইজিএম এর পরিমাণ হচ্ছে 5 থেকে 10%। আইজিডি যে রয়েছে, এই আইজিডি এর পরিমাণ 1% এরও কম, লেস দেন 1%, লেস দেন 1%। আর আইজিই যে আছে, এটা হচ্ছে আমাদের 0.1% আছে আইজিই এর পরিমাণ। আইজিজি যেটা আছে, এটাকে আমরা প্লাসেন্টাল অ্যান্টিবডি বলি। এটাকে আমরা কি বলি? প্লাসেন্টাল অ্যান্টিবডি। কেন এটাকে প্লাসেন্টাল অ্যান্টিবডি বলি বলো তো? এটা বলি প্লাসেন্টাল অ্যান্টিবডি। আর আইজিএ কে আমরা বলি সিক্রেটরি অ্যান্টিবডি। আইজিএ কে আমরা কি বলি? সিক্রেটরি অ্যান্টিবডি। প্লাসেন্টাল অ্যান্টিবডি বলার কারণ হচ্ছে যে এটা প্লাসেন্টাল ট্রান্সফার হয়। এটা কি হয়? প্লাসেন্টাল ট্রান্সফার হয়, যে মায়ের থেকে সন্তানে আসে। এজন্য এটাকে কি বলি? সেজন্য এটাকে আমরা বলি হচ্ছে প্লাসেন্টাল অ্যান্টিবডি। এজন্য এটাকে আমরা কি বলি? এজন্য এটাকে আমরা বলি হচ্ছে যে প্লাসেন্টাল অ্যান্টিবডি। এটাকে এজন্য আমরা কি বলি? এজন্য এটাকে বলি আমরা প্লাসেন্টাল অ্যান্টিবডি বলি। আর আইজিএ এটাকে আমরা সিক্রেটরি অ্যান্টিবডি বলি, কারণ এটা পাওয়া যায় হচ্ছে আমাদের লালায় পাওয়া যায়, অশ্রুতে পাওয়া যায়, মাতৃদুগ্ধে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? মাতৃদুগ্ধে পাওয়া যায়। একে তারপর হচ্ছে এই যে আইজিএম, আইজিএমটা আমরা পাই হচ্ছে এবিও ব্লাড গ্রুপের জন্য যে অ্যান্টিবডি আছে না, এবিও ব্লাড গ্রুপে বিদ্যমান অ্যান্টিবডি। যেমন আমরা এ ব্লাড গ্রুপে বলি যে এ যাদের ব্লাড গ্রুপ, তাদের মধ্যে এ অ্যান্টিজেন থাকে, অ্যান্টিবডি বি থাকে তাদের মধ্যে, তাই তো? যাদের ব্লাড গ্রুপ বি, তাদের মধ্যে বি অ্যান্টিজেন আছে, তাদের মধ্যে অ্যান্টিবডি এ থাকে। সো এই এবিও ব্লাড গ্রুপে থাকে। তো কোথায় পাই আমরা? এটা পাই হচ্ছে আমরা এবিও ব্লাড গ্রুপে। এটা আমরা পাই কোথায়? এটা পাই হচ্ছে আমরা এবিও ব্লাড গ্রুপে। এটা পাই, এটা আমরা কোথায় পাই? এটা হচ্ছে আমরা এবিও ব্লাড গ্রুপে এই অ্যান্টিবডিটা পাই। এবং হচ্ছে যে আমাদের এই আইজিজি এবং আইজিএম, আইজিজি এবং আইজিএম এরা মিলে হচ্ছে আমাদের দুইজন মিলে আমাদের কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভ করে, কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে, কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে। আমি এই চ্যাপ্টারটা তোমাদের একটু শর্টকাটে পড়াচ্ছি, ঠিক আছে? এই চ্যাপ্টারে অনেক কিছু আছে যেখান থেকে তোমার জীবনেও প্রশ্ন আসবে, সেজন্য এই জিনিসগুলো আমি একটু স্কিপ করে যাচ্ছি। এবিও ব্লাড গ্রুপ আমাদের কি করে? কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে। অ্যান্টিবডি বি যে রয়েছে, এই অ্যান্টিবডি বি থেকে তুমি মনে রাখবা, এরা বি লিম্ফোসাইটকে সক্রিয় করে। এরা কি করে? যে বি লিম্ফোসাইটকে, বি লিম্ফোসাইটকে, এরা বি লিম্ফোসাইটকে সক্রিয় করে, বি লিম্ফোসাইটকে সক্রিয় করে, সক্রিয় করে। আর আইজিই যেটা আছে, এটা অ্যালার্জিক ক্রিয়ার সাথে জড়িত। এটা কি? এটা হচ্ছে আমাদের বি কোষ, মাস্ট সেল আর বেসোফিলে আইজিই টা পাওয়া যায়। এটা পাওয়া যায় হচ্ছে যে আমাদের বি সেলের মধ্যে পাওয়া যায়, বি সেল, মাস্ট সেল, তারপর হচ্ছে বেসোফিল। এই জায়গাগুলোর মধ্যে হচ্ছে আমাদের এই আইজিই পাওয়া যায়। আইজিই পাওয়া যায় বি সেল, মাস্ট সেল এবং বেসোফিলের মধ্যে আইজিই পাওয়া যায়। এবং আইজিই টা মেইনলি আমাদের অ্যালার্জিক রেসপন্সে কাজ করে, যা আমাদের অ্যালার্জি ঘটায়, অ্যালার্জিক রেসপন্সের জন্য দায়ী থাকে, অ্যালার্জিক রেসপন্সের জন্য দায়ী। তারা মেইনলি আমাদের অ্যালার্জিক রেসপন্সটা ঘটায়। আমাদের বডিতে কোনো অ্যালার্জি প্রবেশ করলে এরাই মেইনলি কাজ করে। এখানে যা কথা আছে, এই কথা যদি তুমি ভুলে যাও, তাইলে কিন্তু তোমার ভয়াবহ লেভেলের পাপ, এবং এই পাপের কারণে তুমি নিজেই দূষিত হবে পরবর্তীতে। এইখানে কথা ভুলেও ভোলা যাবে না। দেখা হয়েছে এতটুকু?
লাবিব শাহরিয়ার ক্লাস করো না, এক্সাম দাও না। দেখো এতটুকু বলেন না, তাহলে বলেন আইজিডি কি বি সেল কে অ্যাক্টিভ করে নাকি বি সেল আইজিডি কে অ্যাক্টিভ করে? আইজিডি বি সেল কে অ্যাক্টিভ করে, আইজিডি বি সেল কে অ্যাক্টিভ করে। এবার আসুন নেক্সট ইম্পর্টেন্ট কথা, যেটা হচ্ছে আমাদের 5 স্টার টপিক, সেটা হচ্ছে ভ্যাকসিনের টাইপ। জানতেই হবে। সো এই দুই জায়গা থেকে, যে এটা আর এখন যেটা বলবো ভ্যাকসিনের টাইপ, এখান থেকে মেডিকেল একটা প্রশ্ন আসার অনেক সম্ভাবনা আছে। ভ্যাকসিন টাইপ, ভ্যাকসিন টাইপ, ভ্যাকসিন টাইপ। এখন ভ্যাকসিন তুমি অনেক দিতে পারো, একটা জীবাণু, সেই জীবাণুটা আমার বডির জন্য ভালো না, সেটাকে তুমি একদম মাইরা খুন করে মৃত ব্যাকটেরিয়া, মৃত জীবাণুটা আমার বডিতে প্রবেশ করে দিতে পারো। বা তুমি জীবাণুটা কেমন ভাবে প্রবেশ করাইতে পারো, যেমন হচ্ছে যে সাপ পালে যারা, তারা হচ্ছে বিষধর সাপ কেমনে পালে জানো? সাপ পালে যারা বিষধর সাপ, তারা সাপের বিষ দাঁত ভাঙা দেয়, বিষ দাঁত ভাঙা দেয়, তো তারা হচ্ছে যার বিষ নাই তাদের মধ্যে, তুই সাপটা তাহলে ভালো, তখন তাদের জন্য মানে ক্ষতিকর। ঠিক তেমনি আমরা যখন একটা ভ্যাকসিন বা টিকা ঢুকাবো, সেই টিকাটাকে আমরা কি করব, যে সেই টিকাটাকে আমরা যে দুর্বল করে দিব, সেই টিকাটাকে আমরা কি করব, দুর্বল করে দেব, সেই টিকাটাকে আমরা দুর্বল করে দেব। সেই টিকাটাকে যদি আমি দুর্বল করে দিই, দুর্বল করে দিলে আমাদের হচ্ছে যে মানে ভ্যাকসিনটা মানে জীবাণুটাকে আমি দুর্বল করে দেবো, জীবাণু রোগ সৃষ্টি করার যে হাত পা ছিল সেগুলোকে আমি মানে হচ্ছে ভেঙে দিব। তো ফলে সেই জীবাণুটা জীবিত অবস্থায় প্রবেশ করবে না, কেন কোনো রোগ সৃষ্টি করতে পারবে না। ওইসব জীবাণুকে আমরা বলি হচ্ছে শক্তি হ্রাস। এইসব টিকাকে আমরা কি বলি, এগুলাকে আমরা বলি শক্তি হ্রাস বা লাইভ অ্যাটেনিউটেড, 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 লাইভ অ্যাটেনিউটেড, লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন, লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন, লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন, লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন, লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন। তো লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন আমাদের কি কি রয়েছে? তো লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন যদি আমরা বলতে চাই, তাহলে আমাদের কি কি ভ্যাকসিন আছে যারা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন? তো এই শক্তি হ্রাস, এটা মনে রাখবো আমরা হচ্ছে একটা ছন্দ দিয়ে, হ্যাঁ মামি, যে তুমি মামির বাসায় খাইতে গেছো, মামি শক্তি তুমি কমাই দিবা এবং মামির রাগ তুমি কমাই দিবা, ঠিক আছে? সে একটা কি চাপাবাজি করতে হবে, হ্যাঁ মামি পোলাও এর পানি ঝোলটা জোশ জমছে। পোলাওয়ের সাথে পানি ঝোলটা জোশ জমছে। হ্যাঁ দ্বারা হ্যাঁ মামি, হ্যাঁ মামি পোলাওয়ের পানি ঝোলটা জোশ জমছে। হ্যাঁ দ্বারা হচ্ছে হাম, মামি দ্বারা মামস, পোলাও দ্বারা পোলিও, পানি দ্বারা পানি বসন্ত, পানি দ্বারা পানি বসন্ত, জোশ দ্বারা জলাতঙ্ক, জোশের জ দ্বারা হচ্ছে জোশের জ দ্বারা হচ্ছে জলাতঙ্ক, জলাতঙ্ক, জোমসের জ দ্বারা হচ্ছে যক্ষা, আর হচ্ছে টা দিয়ে হচ্ছে কি টাইফয়েড, টা দিয়ে হচ্ছে টাইফয়েড, টা দিয়ে হচ্ছে টাইফয়েড। তাহলে দেখো হ্যাঁ মামি পোলাওয়ের সাথে পানি ঝোলটা জোশ জমছে। তো এটা বলে তুমি কি করলা, এই চাপাবাজি করে মামির শক্তি হ্রাস করে দিলা, মামি তোমার উপর রাগ করেছিল, তো এই কথাটা তুমি বলছো মামির রাগ হ্রাস করার জন্য। মামির রাগ যেমন তোমাকে ধ্বংস করে দেয়, ঠিক তেমনি জীবাণুর রাগ হচ্ছে তোমার কে ধ্বংস করে দেয়। সেজন্য বলে হ্যাঁ মামি পোলাওয়ের সাথে পানি ঝোলটা জোশ জমছে। হ্যাঁ দ্বারা হাম, মামি দ্বারা মামস, পোলাও দ্বারা পোলিও, পানি দ্বারা পানি বসন্ত, ঝোলের টা দিয়ে টাইফয়েড, তারপর হচ্ছে যে আমাদের জোশের জ দ্বারা জলাতঙ্ক, আর জোমসের জ দ্বারা যক্ষা। এরা সব হচ্ছে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। এরা সব কি, এরা সব হচ্ছে যে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, এরা সব লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, ঠিক আছে? এরা সব লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, এরা সব লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন।
তারপর আসা যাক নেক্সট হচ্ছে আমাদের নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় বা ডেথ, নিষ্ক্রিয় বা এটাকে আমরা বলি হচ্ছে কিল্ড, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি ইনঅ্যাক্টিভেটেড। ইনঅ্যাক্টিভেটেড, ইনঅ্যাক্টিভেটেড। হ্যাঁ, তো এখন হচ্ছে যে একটা নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় বা কিল্ড, এটা তুমি মনে রাখবে কি দিয়ে, যে একটা ছেলে খুব সেজে গুজে তোমার কাছে আসছে, যে তুমি একটা মেয়ে, একটা ছেলে তোমার কাছে খুব সেজে গুজে ইনটিম করে আসছে, এখন তুমি ছেলেটাকে একদম আইসেই তোমার সামনে পটর পটর করা শুরু করছে এবং হচ্ছে যে তোমাকে পটানোর চেষ্টা করতেছে, তখন তুমি তাকে নিষ্ক্রিয় করে দিবা, থামায় দিতে দেওয়ার জন্য একটা কথা বলতে পারো যে ইন করলে, ইন করলে পোলা তোমারে হাবলার মতো লাগে, ইন করলে পোলা তোমারে হাবলার মতো লাগে। এ কথাটা বললে তো সে একদম এমন আছে যে ইন টিন করে আসলো, সে তোমাকে পটানোর জন্য, তুমি তারে বললা ইন করলে পোলা তোরে হাবলার মতো লাগে, ঠিক আছে? তো এই কথাটা বললেই সে শেষ। তো নিষ্ক্রিয় করার জন্য তুমি তাকে বললা কি, ইন করলে পোলা তোমারে হাবলা, হাবলার মতো লাগে। সো হাবলার কথাটা আমরা এভাবে ইংরেজিতে লিখছি। হাবলা কথাটা আমরা কিভাবে লিখছি? হাবলা কথাটা আমরা ইংরেজিতে লিখছি। হাবলা কথাটা আমরা ইংরেজিতে লিখছি। ইন দ্বারা কি আসে? ইন দ্বারা আসে ইনফ্লুয়েন্সা। ইনফ্লুয়েন্সা। তো মামির রাগ ভাঙানোর জন্য দিলে এক চাপাবাজি, হ্যাঁ মামি পোলার সাথে আর নিজরটা জোশ জমছে, আর পোলারে দিলা তুমি একটা মানে ইনসুলিন, করলে, করলে দ্বারা আসে কলেরা। পোলা দ্বারা কি আসে? পোলা দ্বারা আসে পলিও। পলিও। তোমারে দিয়ে কিচ্ছু আসে না, হাবলার এইচ এ যে আছে না, এই এইচ এ দ্বারা আসে হেপাটাইটিস এ ভাইরাস, আর এই হাবলার বি আর এগুলা দিয়ে আসে হচ্ছে র্যাবিস। হাবলার যে আর আছে না, হাবলার আর, এই হাবলার আর দিয়ে আসে মনে রাখো, তুমি যেমনি মনে রাখতে পারো মনে রাখো। শোনো, এই ছন্দ দিয়ে যে তোমার মনে রাখতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমি কিন্তু এই যে দুইটা ছন্দ বলছি, ছন্দ দুইটা আমি মানে আমার আরেক ব্যাচে গেলে দেখবো আমি আরেক ছন্দ বলছি, আমার ছন্দ টন্দ গল্প টল্প এগুলো কোনো কিছু ফিক্স না, আমার এগুলো ইনস্ট্যান্ট মনে আসে, আমি ইনস্ট্যান্ট বলি। এখন যদি তুমি আরো ভালো কোনো ছন্দ দিয়ে মনে রাখতে পারো, ইউ আর ওয়েলকাম, ইউ আর অ্যাবসলিউটলি ওয়েলকাম, মনে রাখো, কোনো সমস্যা নেই। যেভাবে তুমি মনে রাখতে চাও সেভাবে তুমি মনে রাখতে পারো, তোমার মনে রাখা দিয়ে হচ্ছে কথা। এই টিচার আমার তোমার কিছু ছন্দ দিয়ে মনে রাখানোর কথা, এই জন্য আমি দিলাম। এখন এই ছন্দ চাইলে কেউ গ্রহণও করতে পারে, কেউ বর্জন করতে পারে, এটা আমি অলওয়েজ বলি। আমার ছন্দ, আমার গল্প, আমার কথা দিয়ে যে মনে রাখতে বের করতে চাও, তুমি তোমার মতো মনে রাখতে পারো। আচ্ছা, এখন এখানে দুইটা জিনিস আসছে, এখন এখানে দুইটা ঝামেলা জাগ্রত হচ্ছে। একটা হচ্ছে পলিওর ক্ষেত্রে দেখো, পলিও যে কথাটা আছে, পলিও যে কথাটা আছে, এই পলিও কথাটা তুমি দেখতে পাচ্ছ যে আচ্ছা আমাদের ইয়ার মধ্যে মানে আমাদের আজমল স্যারের বই শক্তির আসে জলাতঙ্ক নাই। তো যেহেতু আমরা আজমল স্যারের বইটা ফলো করি, আমরা জলাতঙ্কটা বাদ দিই এখানে। আজমল স্যারের বই এখানে এটা বিস্তারিত আছে, এটাই থাকে। আজমল স্যারের বইটা একটু ফলো করি, বাট জলাতঙ্কের টিকা হচ্ছে শক্তির আসর হতে পারে। আচ্ছা, এখন এইটা তাহলে জলাতঙ্কটা এই জায়গায় বাদ দিচ্ছ, আজমল স্যারের বই নাই, আমরা এই র্যাবিসটা এখানেই শিখো। নিষ্ক্রিয় বা কিল্ডের মধ্যে আজমল স্যারের বইও র্যাবিস দেওয়া আছে, আজমল স্যারের বইটাই শিখো। এখন এখানে মেইন ঝামেলা হচ্ছে পলিও। পলিও শক্তি রাশির মধ্যেও আছে, আবার এই পলিওটা নিষ্ক্রিয় বা কিল ভ্যাকসিনের মধ্যেও আছে। দুই জায়গায় যেহেতু পলিও আছে, দুই জায়গায় যেহেতু পলিও আছে, দুই জায়গায় যেহেতু পলিও আছে, তাইলে আমাদের কি হবে? জলাতঙ্কের ব্যাপারটা সেম, দুই জায়গায় যেহেতু পলিও আছে, এর কারণটা কি? কারণ হচ্ছে পলিওর আমাদের দুইটা টিকা দেওয়া হয়। তোমরা ছোটবেলায় তোমাদের মনে নেই, তোমাদের ছোট ভাই বোন যদি থাকে তাহলে দেখবা যে
পলিওর একটা ক্যাপসুল খাওয়ায়, পলিওর একটা ক্যাপসুল খাওয়ায় হচ্ছে 6 সপ্তাহ বয়সে বাচ্চারা গেলে, এটাকে বলা হয় ওপিভি, এটাকে বলা হয় ওরাল পলিও ভ্যাকসিন, মুখে খাওয়ায়। মুখে যে পলিও ভ্যাকসিনটা খাওয়ায় সেটা হচ্ছে আমাদের লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনটা মুখে খাওয়ায় পলিও। এরপর আরেকটা পলিওর ভ্যাকসিন আছে যেটা ইনজেকশন আকারে হাতে দেয়, ইনজেক্টেড পলিও ভ্যাকসিন বা ইনঅ্যাক্টিভেটেড পলিও ভ্যাকসিন, আইপিভি বলি আমরা। এই যে যে পলিওটা আমরা টিকা আকারে দিই, ইনজেকশন আকারে আমরা যে পলিও ভ্যাকসিনটা দিই, আমরা যে ইনজেকশন আকারে পলিও ভ্যাকসিনটা দিই, যে পলিও ভ্যাকসিনটা আমরা ইনজেকশন আকারে দিই, যে পলিও ভ্যাকসিনটা আমরা কি আকারে দিই, যে পলিও ভ্যাকসিনটা আমরা ইনজেকশন আকারে প্রয়োগ করি, যে পলিও ভ্যাকসিনটা আমরা কি আকারে প্রয়োগ করি, যে পলিও ভ্যাকসিনটা আমরা ইনজেকশন আকারে প্রয়োগ করি, সেই পলিও ভ্যাকসিনটাকে আমরা ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। পলিও পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস ভাইরাল ডিজিজ। এই ভাইরাল ডিজিজটার বিরুদ্ধে আমরা নিজেদেরকে বাঁচানোর জন্য, এই ভাইরাল ডিজিজটার বিরুদ্ধে আমরা নিজেদের বাঁচানোর জন্য আমরা দুই টাইপের টিকা ইউজ করি। একটা হচ্ছে আমরা মুখে খাই, যেটাকে আমরা বলি ওরাল পলিও ভ্যাকসিন। আরেকটা আমরা কি করি, আরেকটা যেটা আছে, আরেকটা আমরা হচ্ছে যে তোমার কি বলা যায়, আরেকটা হচ্ছে যে আমরা হাতে ইনজেকশন আকারে দিই, সেটা হচ্ছে আমাদের ইনঅ্যাক্টিভেটেড পলিও ভ্যাকসিন। সো পলিও দুই টাইপের ভ্যাকসিন আমরা নিই, লাইভটাও নিই, ইনঅ্যাক্টিভেটেডটাও নিই, দুইটাই নিই। এই জন্য দুই জায়গায় এটার কথা বলা আছে। ঠিক আছে, এবার ক্লিয়ার হয়েছে? তারপর আসলে হচ্ছে টক্সয়েড, টক্সয়েড, টক্সয়েড আছে, টক্সয়েড মনে রাখবে ডিটি, টক্সয়েড মনে রাখবে ডিটি, টক্সয়েড ডিপথেরিয়া, আরেকটা হচ্ছে টিটেনাস, ডিপথেরিয়া আরেকটা হচ্ছে টিটেনাস, একটা হচ্ছে ডিপথেরিয়া আরেকটা হচ্ছে টিটেনাস, এটাকে আমরা কি বলি, ডিটি বলি। সো টক্সয়েড, টক্সয়েড হচ্ছে আমাদের ডিটি, টক্সয়েড কি, টক্সয়েড হচ্ছে আমাদের ডিটি, ডিপথেরিয়া আর টিটেনাস, টক্সয়েড হচ্ছে আমাদের ডিটি, টিটেনাস আর টিটেনাস আর হচ্ছে ডিপথেরিয়া। এদের ক্ষেত্রে কি করা হয়, এদের ক্ষেত্রে হচ্ছে জীবাণু বিষাক্ত পদার্থ নেওয়া, টক্সয়েড, টক্সয়েড সবসময় অয়েড কথাটা যখনই পাবা, অয়েড মনে রাখবা অ্যালাইক, তার মানে হচ্ছে যে টক্সয়েড হচ্ছে, টক্সয়েড মানে কি, টক্সয়েড দ্যাট মিন্স টক্স কথাটা হচ্ছে টক্সিন, টক্সিনের মতো বা টক্সিন না, টক্সিনের মতো বা টক্সিন না, মানে নিষ্ক্রিয় টক্সিন, নিষ্ক্রিয় বিষাক্ত পদার্থ মিলে এটাকে বলে টক্সয়েড বলা হয়। সাব ইউনিট, সাব ইউনিট মানে হচ্ছে তুমি পুরো ভাইরাসটা নাও নাই বা পুরো ব্যাকটেরিয়াটা নাও নাই, পুরো ভাইরাস বা ব্যাকটেরিয়ার নির্দিষ্ট অংশ নিছে, এটাকে বলা হয় সাব ইউনিট। যেমন হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস এ ভাইরাস আমরা পাইছি কি নিষ্ক্রিয়, হেপাটাইটিস বি ভাইরাস হচ্ছে সাব ইউনিট ভাইরাস। তারপর হচ্ছে যে আমাদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস হচ্ছে একটা সাব ইউনিট ভাইরাস। বর্তমানে যে করোনার টিকা বের করছে, করোনা ভ্যাকসিন, বিশেষ করে ফাইজারের যে টিকাটা, ফাইজার এন্ড বায়োটেকের যে টিকাটা, এটা হচ্ছে যে আমাদের একটা সাব ইউনিট ভ্যাকসিন। এখানে জাস্ট গ্লাইকোপ্রোটিন লেয়ারটা নিয়ে তোমার বডিতে প্রবেশ করায়, আর কিছু ইউজ করতেছি না জায়গায়। হেপাটাইটিস বি ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, করোনা ভাইরাসের বর্তমানে যে মানে ব্রিটেন থেকে যেটা আসছে ওইটা হচ্ছে আমাদের একটা সাব ইউনিট ভাইরাস। আর একটা হচ্ছে কনজুগেটেড ভাইরাস, কনজুগেটেড ভাইরাস মানে অনেকগুলো অংশ যুক্ত করে এই ভাইরাসটা তৈরি করা হয়েছে, এটা হচ্ছে হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। কনজুগেটেড, 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 কনজুগেটেড হচ্ছে হেমোফাইলাস, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, এটা হচ্ছে কনজুগেটেড, এটা কি হচ্ছে কনজুগেটেড। ঠিক আছে, আল্লাহ মাহবুব জানে, আমি দেখলেই ফাইজারটি ক্লোরিন লিকুইড, বরফ তো আর বরফ ইনজেক্ট করে না, এটা নিশ্চয়ই কোনো প্রসিডিউর রয়েছে, লেখা হয়েছে, এটা জানতেই হবে। কিন্তু এই ভ্যাকসিনের টাইপ জানতেই হবে, ভ্যাকসিনের টাইপ এবং অ্যান্টিবডির টাইপ, এই জিনিস না জানি না জীবনে পরীক্ষা দিতে যাবে না। এই চ্যাপ্টার থেকে এই দুইটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, এই দুইটা জিনিসই জানতে হবে। আর বাকি সবকিছু তুমি ভুলে যাও, আর বাকি কোনো কিছু তুমি মনে না রাখো, কিচ্ছু যাবে আসবে না, বাট এই দুইটা জিনিস তোমার মনে রাখতেই হবে।
এই দুটো জিনিস তোমার মনে রাখতেই হবে, এই দুটো জিনিস তুমি মনে রাখবাই। আরেকটা টার্ম আছে মিক্সড ভ্যাকসিন, কিছু কিছু ভ্যাকসিন আছে একসাথে দেওয়া হয়, তাদের বলা হয় মিক্সড ভ্যাকসিন বলা হয়। যেমন হচ্ছে যে আগে একটা টিকা দেওয়া হতো ডিপিটি, ডিপিটির মধ্যে তিনটা ভ্যাকসিন রয়েছে, একটা নাম হচ্ছে ডিপথেরিয়া, একটা নাম পার্টাসিস, আর একটা টিটানাস। ডিপিটি ডি দ্বারা কি আসে? ডিপথেরিয়া। টি দ্বারা কি আসে? পার্টাসিস। টি দ্বারা আসে টিটেনাস। ওকে, সাবটাইপ, সাব ইউনিট, সাব ইউনিট। ডিপিটি ছিল, আরেকটা এখন আছে এমআর, এমআর এর এম দ্বারা হচ্ছে মিজেলস, আর আর দ্বারা হচ্ছে রুবেলা। তোমাদের বইয়ের মধ্যে দেখবা যে এমএমআর লেখা আছে, বাট এমএমআর টা এখন দেয় না, এমআর টাই দেয়, কারণ এমএমআর মামসের বিরুদ্ধে টিকা দিয়ে লাভ নেই, মামস লাইফ থ্রেটিং না, যদিও মামসের কারণে অর্কাইটিস হয়। অর্কাইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন অফ টেস্টিস, ছেলেদের স্টেরিলিটি হতে পারে। কোন ছেলের যদি মামস হয়ে থাকে ছোটবেলায়, চেক টেক করে দেখো ঠিকঠাক আছে কিনা সব। সাব ইউনিট মানে পুরো ভাইরাসের দেহ না, ভাইরাসের দেহের কিছু অংশ না হয়। যেমন করোনা ভাইরাসের টিকা তৈরি করা হয়েছে, করোনা ভাইরাসের জাস্ট গ্লাইকোপ্রোটিন নিয়ে টিকাটা তৈরি করেছে। হেপাটাইটিস বি এর ক্ষেত্রে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ক্ষেত্রে জাস্ট একটা অংশ নিয়ে তুমি ভ্যাকসিন তৈরি করবা। দ্যাট মিন্স তুমি পুরো ভাইরাসটা নিবা না, তুমি নির্দিষ্ট দেহের একটা অংশ নিয়ে চেক করবা যে ঠিক আছে কিনা। এটা আমি বুঝাইছি যে মামির রাগ রাস, রাগ মানে কি? রাগ মানে হচ্ছে কাউকে ধ্বংস করে দেওয়ার যে ক্যাপাবিলিটি আমাদের, ঠিক তেমনি আমরা ভাইরাসটাকেও কি করি, ভাইরাসকে আমাদের ধ্বংস বা ভাইরাস ব্যাকটেরিয়া যারা আছে জীবাণুগুলা ধ্বংস করে ফেলার যে ক্যাপাবিলিটি আমাদের, সেটা আমরা কমানোর জন্য এদেরকে একটু শক্তি কমাই দিই। ঠিক তেমনি আমাদের মামির বাসায় গেছি, মামির রাগটা কমানোর জন্য আমরা মামিকে একটা চাপাবাজি করছি যে হ্যাঁ মামি পোলাওয়ের সাথে পানি ঝোলটা জোর জমছে, যদিও তার খাবার মজা হয়নি, ওটা আমি চাপাবাজি করছি। পার্টাসিস, পার্টাসিস মানে পার্টাসিস মানে হুপিং কাশি, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার। আর কোনো কোশ্চেন আছে? কোনো জায়গায় কোনো কনফিউশন, কোনো প্রশ্ন থাকলে দ্রুত বলো। এম ও এম, মিজেলস, 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 মিজেলস। আর দিয়েছে রুবেলা। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এইচপিভি। এগুলো আমি শর্ট ফর্ম লিখছি কারণ অলরেডি তোমাদের ব্যাকটেরিয়া পড়াইছি, এজন্য এইচপিভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এইচপিভি মানে কি? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ট্যাক্সিস মানে কোনো দিকমুখী চলন। অনেকগুলা মেয়ে আছে, মেয়েদের দিকে ছেলেরা হাঁটা শুরু করছে, তাহলে এটা হচ্ছে মেয়ে ট্যাক্সিস। অনেকগুলো ছেলে আছে, ছেলে দেখে মেয়েরা ছেলেদের দিকে হাঁটা শুরু করছে, এটা হচ্ছে যে ছেলে ট্যাক্সিস। মেয়েরা তো অনেক ছেলের উপর ক্রাশ খায়, সেদিন দেখলাম এখন স্ট্যাটাস দিচ্ছে ফুচকলার প্রতি সে ক্রাশ করছে, মেয়েদের ক্রাশের কোনো লিমিটেশন নেই। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে যে কি, তাহলে আমাদের হচ্ছে যে এই ট্যাক্সিস কোন দিকমুখী চলনকে বলে ট্যাক্সিস। তো কেমো মানে হচ্ছে কেমিক্যাল বা রাসায়নিক উদ্দীপনার প্রতি সাড়া দিয়ে সেই দিকমুখী চলনকে বলা হয় কেমোট্যাক্সিস। আর কোনো প্রশ্ন? আরো বই অনেক আউল ফাউল কথা বলা, মানে ইম্পর্টেন্ট কথা বলা যে যা লাগবে না তোমাদের, অপশনাইজেশন, অ্যাগ্লুটিনেশন,
লাগবে না দেখে পড়াইনি, বই দাগায় দিব, কিছু এক্সট্রা লাইন হয়তো লাগবে, সেগুলো দাগানো বইয়ের মধ্যে পেয়ে যাবেন। দাগানো বই পিডিএফ 10.5টার মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক বলছি না? বাসে উঠলে হচ্ছে হেল্পারের উপরে ক্রাশ খায় মেরে। পর্যায়ে জানা লাগবে না, আমাদের মনে রাখবো যে আমাদের ওরাল পলিও মানে মুখে যে পলিও ভাইরাসটা টিকা দেয় ওপিভি, সেটা হচ্ছে শক্তিগ্রাস লাইভ অ্যাটিনিউয়েটেড, আর যেটা ইনজেকশন ফর্মে দেয় সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড বা কিল্ড পলিও ভ্যাকসিন। মুখে যেটা দেয় সেটা হচ্ছে আমাদের মুখে যেটা দেয় সেটা হচ্ছে আমাদের লাইভ অ্যাটিনিউয়েটেড, হাতে ইনজেকশন আকারে যেটা দেয় সেটা হচ্ছে আমাদের ইনঅ্যাক্টিভেটেড বা ইনজেক্টেড যেটা বলে।